হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আহ, তো নোড নোড মডিউলস বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এখানে ডিপেন্ডেন্সি ম্যানেজ করে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এবং মেন হচ্ছে যখন কিনা আমরা আলাদা আলাদা সিস্টেমের সঙ্গে যখন আমরা কাজ করি, তখন সেই আলাদা আলাদা সিস্টেমের সঙ্গে এই জিনিসটা মানে ডিপেন্ডেন্সি মডিউলটাকে যাতে ম্যাচ করে সেই জায়গাটাকে এনশিওর করে। আর একটা হচ্ছে যখন আমরা প্রজেক্ট কোডস যখন স্টোর করি গিটহাবে, তখন হ্যাঁ, বেসিক্যালি নোট মডিউলটাকে রাখা হয় না এবং সেটা ইগনোর হয়ে যায়। এই গিট ইগনোর বলে যে ফাইলটা আছে, মানে এই হ্যাঁ, ফাইলটা বেসিক্যালি হ্যাঁ, যখন আমরা স্টোর করি, হ্যাঁ, আমরা যখন স্টোর করি নোট মডিউলসটা, তখনই হ্যাঁ, আমাদের এই গিট ইগনোরের মধ্যে যে যে ফোল্ডার্সগুলোকে বলা থাকে, ফোল্ডার বা ফাইলসগুলোকে বলা থাকে, সেইগুলো হ্যাঁ, অ্যাকচুয়ালি স্টোর হয় না গিটহাবে, ঠিক আছে। আচ্ছা, তো সেই কারণে যখনই আমরা কোনো প্রজেক্টে কাজ করি, তো সেই প্রজেক্টটাকে আমরা প্রথমে ওপেন করে আমরা এইখানে নোট মডিউল npm ইনস্টল করে আমরা প্রথমে ওই নোট মডিউলটাকে ইনস্টল করে নিই। করে নেওয়ার পরে এখানে এবার আমাদের এই কারেন্ট যে ডিপেন্ডেন্সি রয়েছে প্যাকেজ ডট জেসন থেকে যেটা রয়েছে, সেইখান থেকে সমস্ত নোট মডিউলস ফোল্ডারে সমস্ত কিছু এসে যায় থ্রু ইন্টারনেট, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, গতকাল আমরা গতকাল নয়, গত ক্লাসে। আচ্ছা, এই যে এটা বলতে যাচ্ছিলেন, যে মানে এটা একটা কোনো রুলস আছে, মানে এই রুলটা কি এটাই যে গিটাবে ওটা আমরা দিই না, এটাই কি রুল? এটাই বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, গিটহাবে বেসিক্যালি আচ্ছা, এই আচ্ছা, এই নোট মডিউলস ফোল্ডারটা যায় না, আচ্ছা, ঠিক আছে, মানে ঠিক আছে। স্টোর হয় না। তো হ্যাঁ, ইভেন আমরা কোনো প্রজেক্টই এই নোট মডিউলস ফোল্ডার ছাড়াই আমরা স্টোর করে থাকি জেনারেলি, ঠিক আছে। বাট আচ্ছা, এটা একটা অসুবিধা আছে বেসিক্যালি, কীরকম মনে করুন আপনার একটা প্রজেক্ট চলছে না অনেক দিন ধরে, বাট হুম, মেনটেন করছেন না, ঠিক আছে। হুম, মেনটেন করছেন না মানে বেসিক্যালি একবার চালু হয়ে গেছে, বাস অনেক দিন ধরে চলছে, বাট চলছে, কিন্তু সেটাকে হুম। মেনটেন করা হয়নি বা আপডেট করা হয়নি, বা কোনোভাবে ওটাকে নিয়ে চেঞ্জ করা হচ্ছে না, হ্যাঁ, মানে ক্লায়েন্টের কোনো আপডেট নেই, তাই করা ঠিক হচ্ছে না ঠিক এরকম আছে, ব্যাপার। চেঞ্জ হ্যাঁ, হচ্ছে না। এবার কি হয়, এইখানে অনেক প্যাকেজেস থাকে যেগুলো রেগুলার বেসিসে আপডেট হতে থাকে, আর কিছু অবসোলেট হয়ে যায়, ও ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ডিসকন্টিনিউ হয়ে যায় প্যাকেজ। হুম, ওই হুম, প্যাকেজগুলো হয়তো ডিসকন্টিনিউ হয়ে গেছে। এবার ব্যাপার আচ্ছা, হচ্ছে কি, যখনই আপনি এই নোট মডিউল ফেলে দিয়ে আপনি ইনস্টল মারলেন npm ইনস্টল, হ্যাঁ, তখন কি হবে, কিছু আপডেটেশনসের জন্য এই মডিউলসগুলো কিন্তু আবার কিন্তু আগের যে জিনিসগুলো বা আগের যে মডিউল ডেটাগুলো হয়তো অনেক হুম, সময় পায় না। তো আচ্ছা। সেই সময় কি হয়, পুরো প্রজেক্টটাই পুরো বিগড়ে যায়। তাহলে তার সলিউশন কি? তখন ওই পুরোনো নোট মডিউলস ফোল্ডারটাকেই কাজে লাগে, ওটাকে হুম, চালু রাখতে বা স্টার্ট করতে। ও আচ্ছা, এবার ঠিক আছে। এটা এটা একটা ব্যাপার আছে না, এই হুম, কারণে এইটা কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়, তখন ওই নোট মডিউলসটাকেই লাগে ওটাকে চালু করে দেখতে। হ্যাঁ, তবে আপডেট করার ক্ষেত্রে অলওয়েজ আমি যেরকমভাবে আপডেটটা করি, মানে প্রজেক্ট মাইগ্রেশনের যেটা বলা হয়, মানে হুম, আপগ্রেডেশনসের জন্য হুম, অনেক ক্ষেত্রে কি করা হয়, এই যে সোর্স যে ফোল্ডারটা, হুম, এই সোর্স ফোল্ডারটা আমি নতুন একটা যদি থার্ড পার্টি প্যাকেজ যদি সেরকম খুব একটা ইউজ না করে থাকি, বাট হুম, আমার ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টে অসুবিধা আসছে, হুম, এবার মাইগ্রেশন বা আপগ্রেডেশন প্রসেস প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে বলা থাকে। আচ্ছা, রিয়াক্টে যদি আমরা দেখি, তো হুম, এখানে প্রত্যেকটা জায়গাতে মাইগ্রেশন বা আপগ্রেডেশন প্রসেস অনেক বলা থাকে, কিন্তু আচ্ছা, সেই মাইগ্রেশন প্রসেসটাকে আমরা যদি ফলো করে করতে যাই, অনেক সময় প্রবলেম আসে। বিশেষ করে রিয়াক্টে অতটা প্রবলেম নেই, কিন্তু অ্যাঙ্গুলার ক্ষেত্রে এই প্রবলেমটা খুব হয় হয় বা আচ্ছা, হতো। তো সেটা বেসিক্যালি কি, যখনই আমরা ভার্সন মাইগ্রেট বা ভার্সন আপগ্রেড করতে যাচ্ছি, হুম, তখনই কিন্তু আহ, পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু চেঞ্জ করার কথা বলে, ঠিক আছে। হুম, হুম, এবার হ্যাঁ, অবশ্যই এর মানে অ্যাঙ্গুলার মধ্যে প্রচুর চেঞ্জেস এসেছে, যে কারণে প্রবলেম হয়, যে ভার্সন চেঞ্জের সঙ্গে সঙ্গে অনেক কিছু স্ট্রাকচারেও চেঞ্জ করে ফেলে ফেলে তার জন্য প্রবলেম হয়। কিন্তু যদি মনে করা যায় যে একই রকম ভার্সানে মাইগ্রেশন হচ্ছে, একই রকম টাইপের মাইগ্রেশন হচ্ছে, আপগ্রেড হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি যেটা করি সব থেকে সহজ পদ্ধতি, নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিই হুম, নতুন ভার্সানে।
আর তার মধ্যে আমি কী করি, সোর্স ফোল্ডারটাকে রিপ্লেস করে দিই আগের প্রজেক্ট কোডটাকে এর সঙ্গে। ঠিক আছে, মানে আগের প্রজেক্ট কোডের সঙ্গে সোর্স ফোল্ডারটাকে রিপ্লেস করে দিই। তাতে কি হয়, আমার কারেন্ট সিচুয়েশানে আগের প্রজেক্ট ফোল্ডারটা যখনই আমি রিপ্লেস করে দিই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিনিসটা অনেকটাই সাপোর্ট করে যায় কারেন্ট প্রজেক্ট ফোল্ডারে। ঠিক আছে, এবার যেটুকু প্রবলেম থাকে সেটুকু দেখে দেখে আপগ্রেডেশন ডকুমেন্টেশন করে সেট করে নিলে ঠিক হয়ে যায়। এবং এটা খুব একটা ইজিয়েস্ট ওয়ে যেটা আমি মনে করি, আচ্ছা, কারণ ওরা যেভাবে রেকমেন্ড করে সেই হিসাবে রেকমেন্ডেশনে যদি যাই তাতে অনেক বেশি সময় লাগে মাইগ্রেশন বা আপগ্রেডেশনের জন্য। এবং ব্যাপারটা মনে হয় একটু কঠিনও হয়ে দাঁড়ায় আর কি। হ্যাঁ, অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়, জিনিসটা অতটা ভালো হয়ও না। আচ্ছা। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা রাউটিং। রাউটিংয়ের ব্যাপারটা করেছিলাম। এবার বেসিক্যালি কি হচ্ছে, রিয়্যাক্টের নিজস্ব কোনো প্যাকেজ থাকে না, রিয়্যাক্টের নিজস্ব কোনো প্যাকেজ থাকে না। তো রিয়্যাক্টের রাউটিং প্যাকেজ নেই। তো সেই ক্ষেত্রে রিয়্যাক্ট রাউটার reactrouter.com হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে রাউটিংয়ের ব্যাপারটা এখানে ম্যানেজ করা হয়। এবং এই যে রাউটিংয়ের পার্টটা যেটা ম্যানেজ করা হয়, সেইখানে রাউটিংয়ের পার্টটা কে আমরা করার জন্য এখানে 3টে টাইপের প্রসেস আমরা দেখতে পাই। প্রথম যে প্রসেসটা রয়েছে সেটাকে হচ্ছে ডিক্লারেটিভ প্রসেস। কারণ ফ্রেমওয়ার্ক যখন ডেভেলপ হয়েছিল, মানে এই রিয়াক্ট রাউটার যখন ডেভেলপ করেছিল, রিয়াক্ট রাউটারের প্রাইমারি উদ্দেশ্য ছিল কি, আমরা যখন এই রিয়াক্টে কম্পোনেন্টস ক্রিয়েট করছি, ওখানে সমস্ত কিছুই কিন্তু কম্পোনেন্টস। তো পেজেসের পার্টটাও হচ্ছে অ্যাকচুয়ালি একটা কম্পোনেন্ট। তো পেজেসের পার্টটা যখন কম্পোনেন্ট থাকছে, সেই কম্পোনেন্টটাকে নিয়ে যখন আমরা রিডাইরেক্ট করছি, তখন হচ্ছে ডিক্লারেটিভ। ঠিক আছে, এবার ডিক্লারেটিভ মানেই হচ্ছে এখানে মেনলি আমরা আম, একটা এই কাস্টম এলিমেন্ট ক্রিয়েট করা, এবং সেই কাস্টম এলিমেন্টের মধ্যে অ্যাপ্লিকেশনটাকে রেডি করা। তো এবার এবার এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এবার এই যে রাউটসের যে পার্টটা, এই রাউটসের মধ্যে আমরা বেসিক্যালি এই যে এই রিডাইরেকশনসটা করব। ঠিক আছে, তার মানে এখানে রাউটসের মধ্যে এই প্রথম রাউটস পার্টটা, তারপরে এটা এইভাবে আমাদের আমরা যখন মাল্টিপল কম্পোনেন্ট বা এলিমেন্টকে আমরা রিডাইরেক্ট করব, তখন এই প্রসেসটিতে আমরা করব। ঠিক আছে, তো এইভাবে মূলত আমরা পুরো এই ডাইরেক্টিভের মধ্যে আমরা এটা করব, মানে করতাম আগে প্রথমে ডাইরেক্টিভ মোডে প্রথমে কাজ শুরু হয়েছিল। তারপরে এটা আপগ্রেড করে এই যে ডেটা মোড যেটা আছে, ডেটা মোডটা অনেকটা মডার্ন কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা অনেক জায়গাতেই ইউজ করা হয়। বিশেষ করে এটা অ্যাঙ্গুলার থেকে এই কনসেপ্টটা মাইগ্রেট হয়েছে। তো এইখানে কি হয়েছে, এইটা হচ্ছে আমাদের একটা আলাদা একটা ফাংশনস বানিয়েছে, যেখানে ক্রিয়েট ব্রাউজার রাউটার বলে অপশানস রেখেছে। এবং এখানে রাউটারের মধ্যে এই রাউটার প্রোভাইডারে পুরো যতগুলো পাথ আমরা সেট করছি উইথ এলিমেন্ট, তো সেইগুলোকে আমরা এখানে সেট আপ করে নিচ্ছি। এবং এইভাবে পুরো ব্যাপারটা ডেটা মোডের মাধ্যমে চলছে। আর ফ্রেমওয়ার্ক মডেল যেটা আছে, ফ্রেমওয়ার্ক মোডের মধ্যে কিন্তু পুরো ফ্রেমওয়ার্ক মোডটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের প্রত্যেকটা আলাদাভাবে যে সিচুয়েশান আমরা ক্রিয়েট করছি। মানে অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক মোডটার জন্য কিন্তু আমাদের শুরু থেকেই আমাদের প্রজেক্টটা এই রিয়াক্ট রাউটার অ্যাপ এই পদ্ধতিতেই আমাদের অ্যাপটা ক্রিয়েট করতে হবে, যার মধ্যে এই রিয়াক্ট রাউটারের টেমপ্লেট এইগুলো সমস্ত আচ্ছা থাকছে। আচ্ছা, জিনিসটা পাবো আর কি। হ্যাঁ, মানে ওটা এইভাবে যদি করি তাহলে পাবো। এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, প্রি বিল্ড ইনস্টলেশন। এর ভেতরে যে সেট আপ সেটা কিছুটা আলাদা টাইপের, যেটা আমরা আলাদা করে থার্ড পার্টি প্যাকেজ ইউজ করে ডাইরেক্টলি ওটাকে করতে পারবো না, বা সেটা সম্ভব না। ঠিক আছে, এবং এখানে যে রাউটিংয়ের যে সেট আপের যে প্রসেসটা, এটা অনেকটাই আলাদা আমাদের ডেটা মোড বা ডাইরেক্টিভ মোডের থেকে। ঠিক আছে,
এর কারণটা কি? এর কারণ একটু আছে, সেটা হচ্ছে অনেক সময় আমরা দুটোভাবে আমরা রিয়াক্টকে ইউজ করে থাকি। একটা হচ্ছে ওয়েবসাইট পারপাসে, ঠিক আছে, হ্যাঁ। একটা হচ্ছে হুম। ওয়েবসাইট পারপাসে। এবং ওয়েবসাইট পারপাসে যেটা ইউজ করা, সেটাতে আমাদের কী হয়, যাতে এসিও ফ্রেন্ডলি হয় তার জন্য আমাদের ওইটা জিনিস করা হয়। ডাইরেক্টিভ মোড, মানে মেনলি রিয়্যাক্টের ক্ষেত্রে যখনই আমরা হুম। আলাদা করে দুটো অপশানস রয়েছে। একটা হচ্ছে এসএসআর, হুম। মানে সার্ভার সাইড রেন্ডারিং। সার্ভার সাইড রেন্ডারিং আচ্ছা। কী বলে? সার্ভার সাইড রেন্ডারিং বলতে যখন কি না আমাদের সার্ভার যদি নোড মডিউলস এনাবেল থাকে, মানে নোড এনাবেল সার্ভার যদি হয়, কারণ বেসিক্যালি আপনার যখনই যে অ্যাপ্লিকেশন যে ল্যাঙ্গুয়েজে চলে, সেই ল্যাঙ্গুয়েজে এনাবেলড হতে হবে সার্ভার এনভায়রনমেন্টটা। হুম। যদি আপনি ডটনেটে কাজ করেন, অবশ্যই ডটনেট এনভায়রনমেন্ট আপনার সার্ভারে থাকতে হবে। যদি হ্যাঁ। পিএইচপিতে কাজ করি তাহলে পিএইচপি এনভায়রনমেন্ট থাকতে হবে। হ্যাঁ। যদি রুবিতে কাজ করি তাহলে রুবি এনভায়রনমেন্ট থাকতে হবে। তো সেই রকমই জাভাস্ক্রিপ্টের ওপরে বেসিক্যালি কী হয়, জাভাস্ক্রিপ্ট চলে ব্রাউজারে, সমস্ত ব্রাউজারে হুম। জাভাস্ক্রিপ্ট চলে। এবং যখন আমরা রিয়্যাক্ট নিয়ে কাজ করছি তখন রিয়্যাক্টের যে মেইন ডট জেএস যেটা ফাইলটা রয়েছে, সেটা কিন্তু ব্রাউজারে চলবে অনায়াসে, হুম। প্রত্যেকটা ব্রাউজারেই চলবে, কারণ যেহেতু আমাদের সমস্ত অ্যাপ্লিকেশনই ব্রাউজারেই ওপেন হবে। কিন্তু যখন ব্রাউজারে ওপেন হচ্ছে তখন ব্রাউজারে সমস্ত ডেটা আমরা দেখতে পাচ্ছি যেরকম আমরা ইউআই বানিয়েছি সেই হিসাবে। কিন্তু যখনই ডেটাবেস, মানে সরি, যখন সার্চ ইঞ্জিন ক্রল করে, তখন সার্চ ইঞ্জিন ক্রল করার সময় কিন্তু এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল পায়। কিন্তু এইচটিএমএল ফাইলে যে ডেটাটা পায় সেটা কিন্তু স্ট্যাটিক ডেটা যেটা থাকে সেটা পায়। এবং তার মধ্যে জেনারেলি যদি আমরা এখানে ভিউ সোর্স করে যদি দেখাই, আমি আগের দিনও দেখেছিলাম, যদি ভিউ সোর্স করে যদি দেখাই, এইটুকু জিনিসই আমরা পাচ্ছি। তার মানে এইটুকু জিনিসের মধ্যে থেকে তো কিছু ডেটা তোলার মতন কিছু নেই, তাই না? কি ওয়েবসাইটের নামটা কি হবে, মানে হ্যাঁ। অথবা এর মধ্যে এসইও ফিচার্সের হিসাবে H1 ট্যাগ, হ্যাঁ। H2 ট্যাগ, অল ট্যাগ, এইগুলোকেও হ্যাঁ। প্রপারলি পাচ্ছে না, যেটা কিনা এই পুরো রেন্ডারের পরে পাচ্ছে। তো হ্যাঁ। এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু প্রি রেন্ডার নয়, এটা হচ্ছে পোস্ট রেন্ডার। মানে যখন আমাদের ব্রাউজারে ওপেন হচ্ছে সেই সময় এই পুরো হ্যাঁ। পেজটা শো করছে। তো এইখানে এই পোস্ট রেন্ডারটাকে আমরা ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে পাচ্ছি, কিন্তু হুম। ভিউ সোর্সের মধ্যে পাচ্ছি না। তো ভিউ না। সোর্সটা হচ্ছে প্রি রেন্ডার্ড অপশান। এই প্রি রেন্ডার অপশান বা সার্ভার সাইড রেন্ডার, এটা তখনই সম্ভব যখন কিনা আমাদের নোড মডিউলস, নোড এনাবেল সার্ভার যদি হয়। এবার নোড এনাবেলড সার্ভার যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে এসএসআর বলে একটা অপশানস রয়েছে, যেটা রিয়াক্ট রাউটারেও সাপোর্ট করে। তো রিয়াক্ট রাউটার বেসিক্যালি কী করছে, এইখানে এই রেন্ডারিং যে স্ট্র্যাটেজিটা, এই যে এখানে যে রেন্ডারিং স্ট্র্যাটেজি, এখানে রেন্ডারিং স্ট্র্যাটেজি দেখুন 3 রকমের রেন্ডারিং স্ট্র্যাটেজি রয়েছে। একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, একটা হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং যেটা হচ্ছে রিয়েল টাইম রেন্ডারিং বলা হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে স্ট্যাটিক প্রি রেন্ডারিং। প্রি রেন্ডারিংটাও একটা প্রসেস, যেখানে কি হয়, এই প্রি রেন্ডারিংটা করা হয় কি, আমাদের কতগুলো পেজেস হচ্ছে বা হবে, সেই হিসাবে আমরা প্রথমেই সার্ভারে তোলার আগে, কারণ সেই সার্ভারটা হয়তো নোড মডিউলস এনাবেল নয়, কিন্তু সেই সার্ভারটার মধ্যে আমরা প্রথমেই আগে যেখানে ডেভেলপমেন্ট সার্ভার, সেখান থেকে আমরা রেন্ডার করে দিচ্ছি যতগুলো পেজেস আমার থাকবে, সেটা হচ্ছে প্রি রেন্ডারিং প্রসেস। আচ্ছা। এই প্রি রেন্ডারিংয়ের বেলায় কিন্তু কী হয়, আমাদের সমস্ত যতগুলো পেজেস থাকে যেগুলো সাইটে ডিসপ্লে করবে, সেগুলোকে HTML রেন্ডার করে দেওয়া হয়, মানে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের সময়। সেটা হচ্ছে প্রি রেন্ডারিং। এবং সেইখানেও কী হচ্ছে, যখনই আলাদা আলাদা ইউআরএলের মাধ্যমে যখন আলাদা আলাদা পেজ যখন ওপেন হয়, তখন সেটা কিন্তু অটোমেটিক্যালি প্রি রেন্ডার মোডে চলে আসে, পেজটা শো করে। তো এইটা হচ্ছে ফ্রেমওয়ার্ক মোড। ফ্রেমওয়ার্ক মোডটা কিন্তু একটু অ্যাডভান্স টাইপের প্রসেস, যেখানে আমাদের এই ধরনের অপশানসগুলো রয়েছে। তারপরে বাদবাকি ডেটা লডিং বা এই যে ব্যাপারগুলো, এটা অনেকটা আমাদের ওই ডেটা মোডের সঙ্গে ম্যাচ করে, ঠিক আছে। জাস্ট ফ্রেমওয়ার্ক মোডটাতে কী হচ্ছে, এই রেন্ডারিং স্ট্র্যাটেজিটাই হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা ডিফারেন্স করছে ডেটা মোড থেকে, ঠিক আছে। ঠিক আছে। আদারওয়াইজ এভরিথিং মোটামুটি সেম, ঠিক আছে। এবার তারপরে ব্যাপার হচ্ছে কি, এই ডেটা মোডটাকে ইউটিলাইজ করে লাস্টে গিয়ে কাস্টম ফ্রেমওয়ার্ক যে প্রসেস, সেটাও আমরা করতে পারি, যেখানে কিছুটা কাস্টমাইজেশন করে নেওয়া বা আলাদা করে জিনিসগুলোকে সেট আপ করা, সেটা আমরা চাইলে করতে পারি
যেখানে এই যে এখানে অপশান দিয়েছে যে আমরা এটাকে সার্ভার রেন্ডারিং ভাবে কীভাবে করতে পারবো বা কী প্রসেসে হয় তার একটা মোটামুটি একটা আইডিয়া দিয়ে রেখেছে, যাতে আমরা চাইলে এই ডেটা মোডটাকেই পরে আমরা কাস্টমাইজ করে নিতে পারি অন্য কোনো ফ্রেমওয়ার্কের সঙ্গে ডেটা মানে স্ট্যাটিক অপশানস বা এসএসআর দিয়ে। ঠিক আছে, এই অপশানসটা রেখেছে। তো অ্যাকচুয়ালি রাউটিংয়ে আমরা যেটা আগের দিন করেছিলাম সেটা হচ্ছে ডেটা মোড। এই ডেটা মোডেরটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট জিনিস, যেখানে আমাদের প্রজেক্ট আগে থেকে ইনস্টল ছিল। তো আমরা প্রজেক্ট এইভাবেই ক্রিয়েট করেছিলাম হয়তো, বা যে কোনোভাবেই করে থাকুন না কেন, সেটা কোনো ব্যাপার না। প্রজেক্ট আপনার প্রথম থেকে ক্রিয়েটেড ছিল, সেই প্রজেক্টের মধ্যে npm ইনস্টল রিয়াক্ট রাউটার এই প্যাকেজটাকে আমরা ইনস্টল করছি, যেটা অলরেডি আমার এখানে করা আছে রিয়াক্ট রাউটার। ঠিক আছে, এবার এই রিয়াক্ট রাউটারটার মধ্যে আমাদের মেইন ডট জেএসএক্স বা জেএস যেটা আছে টিএসএক্স, এর ভেতরে আমাদের প্রথমে ওই দুটো ফাইল এখানে কল করেছিলাম, যেটা এখানেও বলা আছে। ঠিক আছে, তারপরে বেসিক্যালি কী হচ্ছে, তারপরে আমাদের রাউটিংয়ের পাথের জন্য আমরা এই যে ব্যাপারটা এটাকে আমরা সেট করছি। অবশ্যই সেটাও আমরা এখানে করেছি, যে রাউটার প্রোভাইডার করে আমরা এখানে সেই জিনিসটা সেট করেছি। এবার বেসিক্যালি কী হচ্ছে, যেহেতু আমরা এক্সে করছি, তো টিএসএক্স আর এখানে জাভাস্ক্রিপ্টে সামান্য একটু পার্থক্য হয়, কারণ এইখানে যেটা রয়েছে এই যে রুট বা এই যে এখানে এই জায়গাটাতে এই কোশ্চেন মার্ক যেটা, এটা না বসালে পরে প্রবলেম দেখাচ্ছে টিএস ফাইলে, কিন্তু জেএসএ প্রবলেম দেখাবে না। কারণ টিএসএ এই কারণে প্রবলেম দেখাচ্ছে, যদি আমরা এইখানে মাউস ওভার করি, এখানে HTML এলিমেন্ট আসছে অথবা নাল আসছে। তো এবার সেইটাকেই বোঝানোর জন্য এইখানে এই কোশ্চেন মার্ক এই এক্সক্লামেটরি সাইনটা ইউজ করতে হয়, যে এইটাকে বলা যে এখানে নাল ভ্যালু আসতে পারে। যদি নাল ভ্যালু আসে, মানে এটা TSX ফাইল বলে আমরা এটা ব্যবহার করি। হ্যাঁ, টাইপস্ক্রিপ্ট ফাইলে হচ্ছে বেসিক্যালি টাইপকাস্ট ব্যাপারটা রয়েছে। তো এখানে টাইপকাস্টকে বলে দেওয়া হচ্ছে যে এখানে যদি নাল ভ্যালু যদি আসে, ওটাকে কোনোভাবে হ্যান্ডেল করে না, ওটাকে এরর মনে করবে না। এটা হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। ঠিক আছে, মানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা ওই জাভাস্ক্রিপ্টের মধ্যে চেক করতাম এই ভ্যালু ইজ নাল, তাহলে কিছু করবে না, আর যদি ভ্যালু থাকে তাহলে যা করার করবে। তো সেইটারই এক লাইন মানে এক লাইন বা একটা সিনট্যাক্সেই ওই কাজটা মিটে যাচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বেসিক্যালি প্রসেস। এবার তারপরে কী হচ্ছে, এবার রাউটিংয়ের সেট আপটা কী। এবার রাউটিংয়ের সেট আপটা হচ্ছে, এখানে আমাদের দু রকম সেট আপ হিসাবে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি। একটা হচ্ছে এলিমেন্ট স্ট্রাকচারে, যেটা আমরা ডাইরেক্ট এলিমেন্ট বলে আমরা কল করতে পারি। আর একটা হচ্ছে কম্পোনেন্ট স্ট্রাকচার। কম্পোনেন্ট বলতে আমাদের ডাইরেক্টলি যে কম্পোনেন্টস এখানে ক্রিয়েট করছি, মানে ইন্ডেক্স ডট টিএসএক্সের মধ্যে বা যা হোক একটা, যেখানে আমরা এই অ্যাপ বলে ফাংশন ক্রিয়েট করেছি, সেটাকে ডাইরেক্ট অ্যাজ কম্পোনেন্ট যদি আমরা ক্রিয়েট করি, তো কম্পোনেন্টে এসে যাবে। আর যদি এলিমেন্ট করি, তাহলে এই ক্ষেত্রে এটাকে এইভাবে কল করতে হবে, জাস্ট এইরকম। মানে এই হচ্ছে এলিমেন্ট কলিং আর এই হচ্ছে কম্পোনেন্ট কলিং। ঠিক আছে, দুটোর মধ্যে সামান্য পার্থক্য হচ্ছে, যখনই এলিমেন্ট বলবো তখন আমাকে এইভাবে এটাকে রাখতে হবে, আর যখন কম্পোনেন্ট হবে তখন কম্পোনেন্টসের মধ্যে ডাইরেক্টলি এরকমভাবে আমরা কল করবো। মানে এলিমেন্ট মানে যে HTML এর যেমন আমরা এলিমেন্ট কোড, এলিমেন্ট করে ধরি, জাভাস্ক্রিপ্টে সেরকম এলিমেন্ট। হ্যাঁ, সেরকমই এলিমেন্ট কোড, এবং আমরা আউটপুটে ওই এলিমেন্ট হিসাবে যা রয়েছে সেই হিসাবেই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর কম্পোনেন্ট বললে পরে তখন কম্পোনেন্টে ডাইরেক্ট ফাংশন নেমটাকে বসিয়ে দেওয়া, এবং সেখান থেকে কম্পোনেন্ট রেন্ডারিংয়ের যা প্রসেস সেটা ও করবে। তো এই হচ্ছে বেসিক্যালি প্রসেস। এবার মেন হচ্ছে কি, এইখানে কীভাবে আমরা পাথটাকে সেট আপ করবো। তো পাথ সেট আপের যে ব্যাপারটা, পাথ সেট আপে এখানে ফার্স্ট হচ্ছে কি আমাদের রুট পাথ সেট করতে হয়। রুট পাথ মানে হচ্ছে বেস কম্পোনেন্ট, যার মধ্যে অ্যাকচুয়ালি পুরো ওয়েবসাইটের হেডার অ্যান্ড ফুটার কমন থাকবে, আর ভেতরের যে কন্টেন্টটা সেটা চেঞ্জ হতে থাকবে পেজ ওয়াইজ। জেনারেলি তো তাই হয় না, মানে এখানে যদি আমরা হেডারের পার্টটা দেখি, আর এদিকে যদি ফুটারের পার্টটা যদি দেখি, মোটামুটি এই দুটো জিনিস সেমই থাকে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে লেফট মেনু বার বা সাইড বার যেটা বলে, সেটাকেও ফিক্সড রাখা হয়। তাহলে কী হলো, এই টোটাল যে জায়গাটা, এটা হলো গিয়ে টেমপ্লেটের পার্ট, আর ভেতরের যে পার্টটা সেটা হলো গিয়ে পেজের পার্ট। ঠিক আছে, এবার এই যে পেজের যে পার্টটা, সেই পেজের পার্টটাই শুধুমাত্র আমাদের চেঞ্জ হবে রাউটিংয়ের মাধ্যমে।
তো এই যে পুরো টেমপ্লেট পার্টটাকে যেটা এখানে আমরা সেট আপ করবো সেটা হচ্ছে রুট পাথ, রুট কম্পোনেন্ট। সেই রুট কম্পোনেন্ট বা অ্যাপ কম্পোনেন্ট, যে এখানে যেহেতু আমরা অ্যাপ কম্পোনেন্ট হিসেবে রেখেছি, তো এখানে আমাদের অ্যাপ কম্পোনেন্ট, সেই অ্যাপ কম্পোনেন্টের মধ্যেই আমাদের প্রথমে ন্যাববার সেট করা আছে। ফুটারটা আমরা যেহেতু এখানে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আপাতত এখন ক্রিয়েট করা নেই, তো সেই ক্ষেত্রে ফুটারের পার্টটা নেই। এলে আমরা একটা ফুটার কম্পোনেন্ট ক্রিয়েট করে ফুটারে রাখতে পারি। এবার এই যে আউটলেট যে পার্টটা আছে, এই আউটলেটের মধ্যেই অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমরা যত রকমের ইউআরএল সেট করেছি, বা কম্পোনেন্ট সেট করেছি এই ব্রাউজার রাউটারের মধ্যে গিয়ে, সেই সমস্তটাই ওই পাথ অনুযায়ী আমাদের এইখানে কিন্তু এই আউটলেটের মধ্যে জেনারেট হবে বা শো করবে। আচ্ছা, তার মানে আউটলেটে ওই ওই আমরা যদি হোমে যাই ওই আউটলেটের জিনিস গিয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে পার্টটা, এটা আমাদের আউটলেটের পার্টটা, ঠিক আছে। এইবার এইখানে যা যা কম্পোনেন্টস এখানে কল করা হয়েছে, সেই কম্পোনেন্টসের যে ইউআরএল যেগুলো এখানে আমরা সেট করেছি, সেইগুলোই কিন্তু আমাদের এখানে শো করছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে ব্যাপার হচ্ছে, এই মেনুটা তো এখন আপাতত ইউজ হচ্ছে না, আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এইখানে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এইখানে যতগুলো পেজেসের পার্ট রয়েছে, সেই পেজেসের পার্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এই যে পেজেসের পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো সেট আপ কিন্তু করা হয়েছে এই পার্টের মধ্যে, ঠিক আছে, যেটা কিনা আমরা এই আউটলেটের মাধ্যমে আমাদের আসছে। এবার ঘটনাটা হচ্ছে কি, মানে আমরা দেখতে পাচ্ছি আউটলেটের মধ্যে দিয়ে। হ্যাঁ, আউটলেটের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের ওপরে ন্যাববার এবং কম্পোনেন্টসের ফুটার যদি আমরা ক্রিয়েট করি, এখানে ফুটার বলে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, ফুটার ডট ডিএআর, সরি ডাট কেন, টিএসএক্স করে এখানে ক্রিয়েট করছি। এক্সপোর্ট ডিফল্ট ফাংশন FWDR ফুটার রিটার্ন, এখানে div ক্লাস। ওকে, আশা করি এইটা ঠিকঠাকই হবে। তো এইখানে বেসিক্যালি মেইন ডট টিএসএক্সে এইখানে অ্যাকচুয়ালি ইন্ডেক্সের মধ্যে ফুটারকে আমরা কল করে নিচ্ছি, ফুটার কম্পোনেন্টকে কল করে নিলাম। তো ফুটার কম্পোনেন্ট অলরেডি ওপর থেকে এখানে এসে গেছে। আচ্ছা, এখানে না, রিটার্ন কিছু করতে হবে না, এখানে দেখতে হবে আমাদের প্যারেন্ট ডিবে এখানে জিনিসটা রয়েছে, এখানে ফুটার যে ব্যাপারটা সেটাও এখানে ঠিক আছে। জাস্ট এখানে এই যে টাইপ বলে যে ব্যাপারটা লিখেছে সেটা হবে না, এটা টাইপ নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফাংশনটা, ঠিক আছে। তো সেই কারণে এটা প্রবলেমটা আসছিল। তো যাই হোক, এখানে ফুটারটা লিখতে, এখানে দেখুন ফুটার লেখাটা চলে আসলো, ঠিক আছে। তো এই হচ্ছে মেনলি ফুটারের ব্যাপারটা। এবার এটার জন্য আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে এই ফুটারটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটা কমন হয়ে গেছে। তো এই হচ্ছে ওভারঅল প্রসেস, যেটা আমরা টেমপ্লেটের পার্টটা এখানে সেট করলাম। তা এই যে পার্টটা, এটা হলো আমার টেমপ্লেট পার্ট, টেমপ্লেট পার্টস। আর এর পরে আমার যাচ্ছে পেজেসের পার্ট। এবার পেজেসের উপর ডিপেন্ডেন্ট, যেমন যেমন পেজের ডিজাইন থাকবে সেই হিসাবে আমাদের পুরো আলাদা আলাদা পেজে আমাদের পুরো জিনিসটা ঘটবে। এইবার এর তার মানে যেখানে যে টেমপ্লেটটা করলাম, টেমপ্লেট পার্ট যেটা করলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ধাঁচাটা। হ্যাঁ, এটা হচ্ছে মেন মানে স্ট্রাকচারটা, যেটাকে লেআউট বলা যায়, লেআউটটা রেডি করা হয়েছে। আমরা পেজ ফোল্ডারে যে পেজগুলো রেখেছি সেগুলো ওই সেগুলো আউটলেটের মাধ্যমে আসে, যেহেতু আমরা এখানে এই রাউটারে সেই জিনিসগুলোকে সেট আপ করেছি। এবার ব্যাপার হচ্ছে কি, এইটাকে আর একটু বেটার ডেকোরেশনের জন্য, মানে বেটার ডেকোরেশন বা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কী হয়, এইখানে হতে পারে কি, আমাদের প্রচুর যত আমাদের মানে ইউআরএল ক্রিয়েট হবে, তো যত ইউআরএল বলতে যত পেজেস এখানে ক্রিয়েট হবে, তত পেজেস আমার এখানে লিস্টেড হতে থাকবে, এবং যত বেশি পেজেস লিস্টেড হবে তত বেশি কী হবে, আমার এই ওপরের এই ইম্পোর্ট সেকশনগুলো বাড়তেই থাকবে, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, তাতে কী হয়, আমাদের এই মেইন ডট টিএসএক্স যে ফাইলটা, এটা অনেকটা বড় হয়ে যেতে পারে।
তা আমরা জেনারেলি চাই কি যতটা কোডকে স্প্লিট করে ছোটো ছোটো রাখতে পারি ততটাই বেটার। হ্যাঁ তো এই কারণে এখানে একটা অপশানস আমরা করতে পারি যেটার নাম দিতে পারি রাউটস ডট টিএসএক্স। ঠিক আছে, এই যে রাউটস ডট টিএসএক্স এইটা সোর্স ফোল্ডারের ভেতরেই রাখবো মেইন ডট টিএসএক্সের পাশে। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্ট কনস্ট ROUTES রাউটস বলে আমি ROUTES রাউটস বলে আমরা এখানে রাউটস নাম দিলাম। ঠিক আছে, এবার এই যে রাউটসের যে পার্টটা এই জায়গাটা আমরা করছি কি এইটাকে তুলে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এইটাকে নিয়ে গিয়ে এর মানে অ্যাকচুয়ালি এটা রাউটারও রাখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, রাউটারও থাকতে পারে বা রাউটসও দিতে পারি। ঠিক আছে, নাম ম্যাটার করে না, জাস্ট জিনিসটা ম্যাটার করছে। এখানে রাউটস করলাম। এবার রাউটস করতে কী হলো, এইখানে এই যে পার্টটা এইটা আমার দরকার পড়ছে এইখানে, কারণ যেহেতু আমি এই ফাংশনটাকে আমি এখানে কল করেছি না, তো সেক্ষেত্রে এই ফাংশনটা কল করেছি। তারপরে কি হচ্ছে আমাদের এই প্রত্যেকটা যে পার্ট সেটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে, কারণ এটা হচ্ছে কি আমি আলাদা করে নিয়েছি পুরো রাউটসের সেকশনে, যেখানে কিনা আমাদের এই যে সমস্ত যে পেজেসের যে ফাইলগুলো এগুলোকে আমি আলাদা জায়গায় শিফট করে দিলাম। ঠিক আছে। ঠিক আছে, এবার তাহলে আমার এখানে কি লাগছে, এখানে আমার লাগছে রাউটস বা রাউটার। তো এখানে রাউটস ফাইল থেকে এই কারণ এখানে আমরা কি করেছি এক্সপোর্ট কনস্ট রাউটস বলে আমরা এখানে রেখেছি, তো সেই রাউটসটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম রাউটারের মধ্যে। তাহলে কি হলো আমাদের এইখানে যে ফাইলটা সেটা মিনিমাইজ হয়ে গেল, আর রাউটসের মধ্যে সমস্ত রাউটিংয়ের সেট আপগুলো আমরা থাকছে। এতে একটা সুবিধাও হয় বুঝতে, যে আমাদের যখনই রাউটসের ব্যাপারে যখনই কিছু করব তখন সেটা আমরা রাউটস ফোল্ডারের ভেতরে মানে রাউটস ফাইলের ভেতরে গিয়ে আমরা রাউটসটাকে ম্যানেজ করলাম। এবার এরকমভাবে কী হয় পরবর্তীকালে থিমস বলে কোনো ম্যানেজমেন্ট, যদি থিমস ম্যানেজমেন্টের কিছু যদি থাকে সেটাও আমাদের ওই সেট আপ করতে হয় মেন অ্যাপের মধ্যে, বা এরপরে তারপরে যখন ডেটা আসবে, যখন ওই যে আমরা এই কী বলে রিডাক্স লাইব্রেরি যখন ইউজ করবো তখন রিডাক্সের যে ডেটা সেট আপ সেটাও আমাদের এই মেইন ডট টিএসএক্সের মধ্যে করতে হবে। তো বেসিক্যালি কী হচ্ছে সমস্ত যে অ্যাপ্লিকেশন লেভেলের যত ম্যানেজমেন্ট যেগুলো করব সেগুলো আমাদের মেইন ডট টিএসএক্সের মধ্যেই আসবে। তো সেই ক্ষেত্রে কী হয় অনেক কিছু একসঙ্গে থাকার যে কারণে কিছুটা কমপ্লিকেশনস হতে পারে বুঝতে বা তাকে ম্যানেজ করতে। তো সেই কারণে যেটাকে আলাদা করা যায় সেটাকে আমরা আলাদা করে নিই দরকার মতন। ঠিক আছে, আর যেটা একদমই সম্ভব না সেটাকে রাখবো, কিন্তু যেটা করা যায় সেটাকে আমরা করে নিই। তো এখানে রাউটসের পার্টটাকে আলাদা ফাইলে রাখা যায় এবং রেখে এইভাবে রাখার পর তারপর আমরা সেটাকে এইভাবে কল করলে আমাদের এই যে মেইন ডট টিএসএক্স অনেকটা ক্লিন লাগছে। আর এতে কী হচ্ছে আমাদের ফিচার্স এক থাকছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এটা ক্লিন থাকছে। আগের দিন মনে হয় আমরা স্টেটের ব্যাপারেও কিছুটা বলেছিলাম মনে হয় নাকি? হ্যাঁ এটা আগের দিন একটু বলেছিলেন। ওকে, তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি স্টেটের ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অন্য প্রসেস, যেটা রাউটসের ব্যাপারটা কমপ্লিটলি আলাদা, স্টেটের ব্যাপারটা কমপ্লিটলি আলাদা। আর রাউটস এখানে আমরা যেটা করেছি, রাউটস মেনলি আমরা এখানে করেছি এইখানে রাউটিং ক্রিয়েট করলাম, হ্যাঁ রাউট রেজিস্টার করলাম, ব্যাস আপাতত এই অবধি রেখেছি। এরপরে এই যে লোডার ইউজ করা বা আরও যে ব্যাপারগুলো এইগুলো আসছে পরবর্তীকালে যখন আমরা ডেটা নিয়ে কাজকর্ম করব। আপাতত সেটা করছি না, সে কারণে আপাতত আমি এই ব্যাপারে বলছিও না। ঠিক আছে, আচ্ছা, এই ডেটা নিয়ে মানে ডেটাবেস থেকে যে ডেটা আছে সেই ডেটা? না এটা শুধুমাত্র ডেটাবেস থেকে ডেটা নয়, এটা পারপাসটা হচ্ছে যে ডেটাবেস থেকে তো ডেটা আসার একটা ব্যাপার হতে পারে, কিন্তু তার সঙ্গে আর একটা যেটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কি আমরা যখনই একটা অ্যাপ্লিকেশন রেডি করছি, এই যে ইউআরএলের মাধ্যমে যখন আমরা আইডি পাঠাই, মানে এখানে ইউজার্স রয়েছে ইউজার্স আইডি, যেমন এখানে টিমস রয়েছে টিমস আইডি, তো এই আইডি যেটা রয়েছে এটা হচ্ছে ডাইনামিক প্রপার্টি। এই ডাইনামিক প্রপার্টিটাকে ইউটিলাইজ করে এই ফেচ টিম যে ফাংশনটা এখানে ইউটিলাইজ করছে, এই ফেচ টিম ফাংশনটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফেচ ফাংশনকে ইউটিলাইজ করছে, যেখানে ডেটাবেস থেকে ডেটাটাকে কল করে ওই প্যারামিটারের মাধ্যমে ডেটাটা তুলে আনছে এবং সেই ডেটা কি ভ্যালু পেয়ারিংয়ে ডেটাগুলোকে শো করছে, এবং সেই ডেটাটাই এই টিমসের মধ্যে মানে টিম বলে যে কম্পোনেন্টটা আছে তার ভেতরে ঢুকছে, এবং এই যে ইউজ লোডার ডেটা এর মধ্যে দিয়ে এইখানে যে ডেটাটা যেটা
অ্যাসাইন হয়েছে সেই ডেটাটাই এখানে শো করছে। যাই হোক, এটা আমরা পরে এই ব্যাপারটা নিয়ে বুঝবো, যাতে কিনা এই রাউটিংয়ের যে ডেটা অবজেক্টটা, যখন আমরা রাউটিং থ্রু আমরা ডেটা নিয়ে কাজ করব, তখন আমাদের এই প্রসেসটা ইউটিলাইজ হবে। এবং এইখানে আপাতত আমরা যেহেতু এই জায়গাটায় কাজ করছি না এই মুভমেন্টে, তাই জন্য আমি এই জায়গাটা আপাতত বন্ধ করছি। কারণ এইটা হচ্ছে জাস্ট আমি এটা কেন করলাম, এই রাউট সেট আপটা, আমার যাতে পেজের অপশানসটা যাতে বেড়ে যায়, যাতে আমি মাল্টিপল পেজেসের মধ্যে বা মাল্টিপল ফাইলের মধ্যে আমাদের অন্য যে কনসেপ্টগুলো কিছু আছে সেগুলোকে যাতে আমরা ইউটিলাইজ করতে পারি, তার জন্য আমি মেনলি এই কাজটা করেছি। ওকে, এবার ব্যাপার হচ্ছে নেক্সট যে স্টেপ, সেটা হচ্ছে আমাদের স্টেট ম্যানেজমেন্ট। এবার আপনি আগের দিন বলেছিলেন যে স্টেট ম্যানেজমেন্ট অনেক কি রিডাক্সের পার্ট, না, এটা রিডাক্সের পার্ট না। স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে বেসিক্যালি আমাদের যখন জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা কাজকর্ম করি, তো জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি দু রকমভাবে কাজ করে। মানে কীরকম, জাভাস্ক্রিপ্ট দু রকম বলা ভুল, জাভাস্ক্রিপ্ট যেভাবে কাজ করে সেটা হচ্ছে ইভেন্টসের উপর বেস করে কাজ করে। জাভাস্ক্রিপ্ট মেনলি ইভেন্টসের উপর বেস করে, মানে যে ক্লিক ইভেন্ট হ্যাঁ, ওইরকম। ক্লিক ইভেন্ট, অনলোড ইভেন্ট বা যে কোনো রকমের যে ইভেন্টস রয়েছে, সেই ইভেন্টসের উপর বেস করে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট পারফর্ম করে। তো ইভেন্টস বেসিক্যালি কী হচ্ছে, ওটা হচ্ছে ব্রাউজারের একটা নিজস্ব প্রসেস, যেখানে আমরা বিভিন্ন রকমের ইভেন্টস দেখতে পারি, অন ক্লিক ইভেন্ট, অন প্রেস ইভেন্ট, বিভিন্ন টাইপের ইভেন্টস দেখতে পাই। এবার সেই সমস্ত ইভেন্টস যখনই আমরা পারফর্ম করব, তখন কী হয়, আমাদের ব্রাউজারের মধ্যে কোনো রকম রিফ্রেশ হয় না, বাট ওই ইভেন্টস যখনই হিট করে, তখনই সঙ্গে সঙ্গে সেই ইভেন্টস অনুযায়ী আমরা যে ডোমের মধ্যে যে ম্যানিপুলেশনস যেটা আমরা করতে চাই সেটা হয়ে যায় ইভেন্টসের মাধ্যমে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই রিয়াক্টের মধ্যে যখন আমরা কাজ করছি, রিয়াক্টের মধ্যে কিন্তু এবার ইভেন্টসকে ডাইরেক্টলি আমরা ওইভাবে কানেক্ট করতে পারি না, কারণ এইখানে যে ডোমটা জেনারেট হচ্ছে, সেই ডোমটা জেনারেট হচ্ছে বাই রিয়াক্ট কম্পাইলার। ঠিক আছে, রিয়াক্ট কম্পাইলারে এই পুরো পেজটা জেনারেট হয়ে আসছে। ঠিক আছে, হয়তো আমরা এখানে HTML দেখতে পাচ্ছি, বাট এখানে বিহাইন্ডে যে পুরো জিনিসটার কাজ করছে সে হচ্ছে রিয়াক্ট ইঞ্জিন। ঠিক আছে, এবার কি হচ্ছে, ওখানে যদি আমরা ইভেন্ট যদি কল করিও, সব সময় যে কাজ করবে না তা নয়, কিছু ইভেন্ট কাজ করে, কিছু ইভেন্ট কাজ করে না। তো এইখানে মেনলি কী হচ্ছে, যে ইভেন্টসটা কাজ করে না বা যেটা করতে পারে, তার মধ্যে কিছু পার্থক্য আছে। ঠিক আছে, এবার মেন হচ্ছে এইখানে যে ইভেন্ট যেটা আমরা এখানে কল করি, এখানে যদি কোনো ইভেন্টে যদি আমরা কল করি, সেই ইভেন্ট অনেক সময় কাজ করতেও পারে, নাও করতে পারে, সেটা কল করার একটা বিশেষ পদ্ধতি আছে, সেটা আমরা পরে যাব। তো প্রথমত কী হচ্ছে, এখানে রিয়াক্টে যেহেতু রেন্ডার করছে পুরো এনভায়রনমেন্টের ডেটাটাকে, তো এর মধ্যে আমাকে কোনোভাবে এর ইঞ্জিনকে সিগন্যাল পাঠাতে হবে যে আমি কিছু ডেটা আপডেট করতে চাইছি। ঠিক আছে, এবার আমি এখানে ডেটা যখন আপডেট করতে চাইছি, অবশ্যই এইখানে ডেটা আপডেট করার জন্য কিন্তু আমাকে এই পেজের মধ্যে কোনো না কোনোভাবে ডেটাটাকে আপডেটটাকে শো করাতে হবে। এবার এইখানে কিন্তু কী হচ্ছে, যখনই ডেটা আপডেট হচ্ছে, এইখানে পুরো যে পেজটা, তার মধ্যে তো কোনো চেঞ্জেস আসছে না, জাস্ট চেঞ্জেস আসছে কি, আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এবার এই যে ভ্যালু যে চেঞ্জ, 506 হচ্ছে, এইটুকুই চেঞ্জ হচ্ছে। এইটুকু চেঞ্জ হচ্ছে, বাট এইটুকু চেঞ্জেসের জন্য আমাকে রিয়াক্টকে বলতে হচ্ছে যে ডেটাটাকে চেঞ্জ করতে হবে। এবার এই যে ডেটাটা যে চেঞ্জ করতে হবে, সেই ডেটা চেঞ্জের যে প্রসেসটা, সেটাকে কিন্তু আমরা ডাইরেক্টলি ইভেন্ট দিয়ে যদি বাইন্ড করি, তাহলে সেইখানে আমাদের এই প্লেসমেন্টটা খুঁজেই পাবে না, খুঁজেই পাবে না। কেন? কারণ হচ্ছে কি, যদি আমরা এটাকে ইভেন্ট বাইন্ডিংয়ের সঙ্গে যদি করি, তাহলে আমাদের এই যে ডেটাটা যেটা রেন্ডার হচ্ছে, এই ডেটা রেন্ডারিংটা কিন্তু অ্যাকচুয়ালি আগে রেন্ডার হয়ে বসে আছে। আফটার রেন্ডার আমি যদি ইভেন্ট কানেক্ট করতে চাই, তখন কিন্তু হয়তো ইভেন্টটাকে নাও কানেক্ট করতে পারে, কারণ যেহেতু এটা রিয়াক্টের মাধ্যমে ডোমটা রেন্ডার হয়েছে। এবার সে কারণে কী হয়েছে, কিছুটা হয়তো পরে বা আগে কোনোভাবে ইভেন্টটাকে মিস করে যাবে। তো এই ক্ষেত্রে এখানে একটা প্রসেস অ্যাপ্লাই করেছে, যেটা হচ্ছে ইউস্টেট বলে একটা ফাংশন ইউজ করেছে, বা যেটাকে হুকস বলছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওটা ফাংশন, বাট এটাকে বলা হচ্ছে হুকস রিয়াক্টের, এবং এটা একটা ইউজফুল ফাংশন। মানে দেখুন এখানে কী বলছে, রিটার্ন এ স্টেটফুল ভ্যালু অ্যান্ড এ ফাংশনস টু আপডেট ইট। ঠিক আছে, তো বেসিক্যালি কী হচ্ছে, এটা একটা ফাংশন,
এবং এই ফাংশনটা কী করে একটা ইনিশিয়াল ভ্যালু সেট আপ করে যখন এটাকে কল করছি। তো এখানে একটা ইনিশিয়াল ভ্যালু রয়েছে যেটা আমরা এখানে শো করছিলাম, যখনই আমরা এই পেজে আসছি তখন একটা ইনিশিয়াল ভ্যালু দেখতে পাচ্ছি 0, যে 0টা আমরা এখানে সেট আপ করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। এবার এই ইনিশিয়াল ভ্যালুর থেকে আমাদের এখানে দুটো জিনিস পাচ্ছি। যেহেতু আমরা এখানে 0 যেটা নাম্বার অ্যাপ্লাই করেছি, তো নাম্বার অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে প্রপার্টি যেটা হচ্ছে নাম্বার, আর আরেকটা হচ্ছে ফাংশন। এটা এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি আমরাই ডিফাইন করেছি, ঠিক আছে? এই নয় যে এই ডিফাইন করে দিয়েছে, এইখানে কিন্তু এটা আমরাই ডিফাইন করেছি, ঠিক আছে? এই দুটো নাম কাউন্ট এবং নাম্বার, সেট কাউন্ট, এইটা কিন্তু আমরাই ডিফাইন করেছি। এইখানে এইখানে অ্যাকচুয়ালি আসছে কি, মানে এই যে ব্যাপারটা, এই যে ব্র্যাকেটটা, এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট আছে। বেসিক্যালি কী হচ্ছে, যখন এই ফাংশনটা রিটার্ন করছিল, এই ফাংশন রিটার্ন করছিল কি, এই ফাংশন রিটার্ন করছিল অ্যারের মধ্যে, একটা অ্যারের মধ্যে ফার্স্ট অ্যারেতে, মানে ফার্স্ট 0 প্রপার্টিতে, মানে 0 ইন্ডেক্সে, 0 ইন্ডেক্সে অ্যাকচুয়ালি প্রপার্টিকে দিচ্ছে, আর সেকেন্ড ইন্ডেক্সে ইভেন্ট ফাংশনকে পাঠাচ্ছে, ঠিক আছে? এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস। এবার এই যে নাম্বার অ্যান্ড ডিসপ্যাচ যে মেথডটা, এই দুটো রয়েছে, যেটাকে আমরা আমাদের মানে সুবিধা মতন নাম দিয়ে সেট করেছি, যাতে আমাদের এখানে ইউটিলাইজ করতে সুবিধা হয়। তো এখানে কাউন্ট দিচ্ছি, যেখান থেকে আমরা এখানে যে ডিসপ্যাচ হলো এটা একটা ফাংশন, আর নাম্বারটা হচ্ছে একটা ডেটা 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 বা প্রপার্টি বা ভ্যারিয়েবল। তো বেসিক্যালি এখানে কী হচ্ছে, এইখানে এই যে মোডটা যেটা কাজ করছে, এটাকে বলা হচ্ছে পাব সাব মোড। মানে পাব সাব মোড একটা ডিজাইন প্যাটার্ন আছে, যেখানে কী হচ্ছে আমাদের এইটা হচ্ছে পাবলিশার হাউস ধরে নেওয়া যায়, ঠিক আছে? যার কাজ হচ্ছে পাবলিশারের থেকে ডেটা পাবলিশ যখন হবে সেটাকে এই পাবলিশার হাউসে গেল, এবং এখান থেকে ওই ডেটাটাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এবং ডিস্ট্রিবিউটার কী করছে, সাবস্ক্রাইব, মানে এটা হচ্ছে ডেটা, এটা যেখানে সাবস্ক্রাইব হবে, মানে যেখানে শো করবে, সেখানে সেখানে থাকলে পরে তাহলে আমরা এখানে এই সাবস্ক্রাইবারের মাধ্যমে ডেটাটাকে দেখতে পারি। এবং সাবস্ক্রাইবার বেসিক্যালি কী হচ্ছে, একের বেশি হতে পারে, পাবলিশার্সও একের বেশি হতে পারে, বাট বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, চ্যানেল কিন্তু সেই একটাই অ্যাপ্লাই হচ্ছে, যেখান থেকে আমাদের ডেটাটা পুশ হচ্ছে এবং আপডেট হচ্ছে, ঠিক আছে? এবার এটা কী মুভমেন্টে আপডেট হচ্ছে, যে মুভমেন্টে ডেটা আপডেট পুশ হচ্ছে সেই মুভমেন্টেই ডেটাটা আপডেট আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে বেসিক্যালি ফান্ডাটা। এবার এর ভেতর এইটাই কি বলা যায় যে অনেকটা ওই ইভেন্টের মতন কাজ করছে? হ্যাঁ, এটাই ইভেন্টের মতন কাজ করছে, এটাই ইভেন্টের মতন কাজ করছে। আমরা যে ইভেন্ট বাইন্ডিংয়ের যে ব্যাপারটা, এবার ইভেন্টের যে ফাংশন, সেটা কিন্তু এখানে রয়েছে অন ক্লিক, যেটা নর্মাল HTML-এর ওপরে যেটা আমরা করি, সেই জিনিসটা এখানে রয়েছে। বাট এখানে এই যে পার্টিকুলার যে পেজটা আছে, যদি আমরা এইখানে এটাকে ইন্সপেক্ট করে দেখি, এখানে দেখবেন অন ক্লিক বলে কিছু লেখা নেই, ঠিক আছে? অন ক্লিক বলে যে মেথডটা আমরা এখানে ইউটিলাইজ করেছি, বা এর ভেতরে যে সেট ফাংশন বলে রেখেছি, সেই জিনিসটা কিন্তু এখানে নেই। কিন্তু যে মুভমেন্টে আমরা এখানে ভ্যালু আপডেট করছি, সেই ভ্যালুটা কিন্তু এখানে আপডেট হচ্ছে। তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে পুরো যে ডেটার আপডেটেশন যে প্রসেসটা, এটা রিয়াক্টের এই যে এই যে মেইন বলে যে ফাইলটা রয়েছে, বা এখানে হেডারের মধ্যে আফটার কম্পাইলেশন একটা ফাইল হয়তো এখানে অ্যাটাচ হয়ে থাকতে পারে, এই যে এখানে ভাইটের মধ্যে। তো যাই হোক, এর মধ্যেই মেনলি এই আপডেটেশনের যে লেভেলের যে ভ্যালুটা আপডেট হচ্ছে, সেটাকে কিন্তু অটোমেটিক্যালি ট্র্যাক করে যা করার করে নিচ্ছে। কারণ আমরা বেসিক্যালি দেখেছেন যে জাভাস্ক্রিপ্টে যখন আমরা চেঞ্জ করি, আমরা দুভাবে জিনিসটাকে করি। কীরকম, একটা হচ্ছে ডাইরেক্টলি আমরা এখানে অন ক্লিক ইউজ করে ফাংশন কল করতে পারি, আর একটা হচ্ছে আমরা কোনোভাবে এই এলিমেন্টটাকেই কল করে নিই জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে, এবং তারপরে আমরা সেই ভ্যালুটাকে আপডেট করি। তাতে কী হয়, আমাদের এখানে ডাইরেক্টলি কোনো ইভেন্ট কি ইউজ হয়েছে না হয়েছে সেটা কিন্তু শো করে না। তো এইখানে মেনলি ব্যাপার হচ্ছে কি, অন ক্লিক যে ফাংশনটা রয়েছে, এই অন ক্লিক ফাংশনটা কিন্তু রিয়াক্টের ফাংশন, এবং সেই রিয়াক্ট কী করছে, যেখানে আমরা এখানে এই রেন্ডার করছি, সেখানেই কিন্তু ও অটোমেটিক্যালি বুঝে নিচ্ছে যে আচ্ছা এই এলিমেন্টটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে ডেটা গেট করার জন্য বা ডেটা সেটের জন্য, আর ডেটাটাকে পুশ করে বসাতে হবে এই এলিমেন্টের মধ্যে।
এবার এইখানে এত সুন্দরভাবে জিনিসটাকে রেডি করা যে রিয়াক্টের মধ্যে কোনো এক্সট্রা আইডি বা কোনো এক্সট্রা এলিমেন্ট কিচ্ছু রাখেনি, যাতে কিনা এইটাকে আইডেন্টিফাই করতে পারে। অথচ আমরা এই সেম কম্পোনেন্টকে, মানে এই যে সেম টাইপের যে জিনিস আছে, এটাকে আমরা মাল্টিপল টাইমসও যদি আমরা ইউটিলাইজ করতে চাই সেটাও আমরা করতে পারি। তার জন্য আমাদের কোনো রকম অসুবিধা ক্রিয়েট করবে না আমাদের এই অ্যাপের মধ্যে। যদি আমার এখানে এই দুটো, এটা এটা বেসিক্যালি কী আছে, দুটো হচ্ছে, কিন্তু দুটো আমার এখন একই রকমভাবে কাজ করছে। বাট এই যে ব্যাপারটা, এইটাকে যদি আমরা একটা আলাদা সেপারেট এন্টিটি বানিয়ে দিই, মানে সেপারেট এন্টিটি বলতে আমরা আর একটা কম্পোনেন্ট বানাচ্ছি, COUNT count.tsx বলে আমরা এটাকে বানালাম। এখানে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন কাউন্ট বলে আমরা এখানে এটাকে নিলাম, ঠিক আছে। এবার এটাকে করার পরে এইবার ঘটনাটা হচ্ছে কি, এই যে এখানে যে দুবার যে কাউন্টিং পার্টটাকে যেটা আমরা ইউটিলাইজ করেছিলাম, এবার এই যে ফাংশনটা, এটাকে আমি এখান থেকে নিয়ে এই কাউন্টের মধ্যে এখানে বসে দিলাম, ঠিক আছে। এই জায়গাটায় আমি বসে দিলাম। এবার ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এর ভেতরে আমরা এখানে কাউন্ট বসিয়ে নিলাম, অ্যান্ড এর ভেতরে আমরা যা যা বসাবার সেইগুলো আমরা এখানে সেট আপ করে নিচ্ছি। ওকে, তার মানে এখানে আমরা কাউন্ট বলে আলাদা একটা কী করলাম, কম্পোনেন্ট বানালাম। এবার এই যে আলাদা বলে যে কম্পোনেন্ট যেটা রেডি করলাম, এই কম্পোনেন্টটাকে আমি ইউটিলাইজ করছি এর ভেতরে, ঠিক আছে। COUN কাউন্ট বলে আমি এখানে কাউন্ট কম্পোনেন্ট আমি এখানে কল করলাম। এবার এই যে কাউন্ট কম্পোনেন্টস যেটা কল করলাম, দেখুন এখানে আমরা একটা অবভিয়াসলি একটা পেলাম, এবং এখানে যা হওয়ার তা হচ্ছে, কোনো চেঞ্জেস নেই। বাট এই কাউন্ট কম্পোনেন্টটাকে যখনই আমি আর একটা কল করলাম, দেখুন এখানে দুটো কিন্তু আলাদা আলাদাভাবে বিহেভ করছে। এবার কিন্তু দুটো কিন্তু একরকম বিহেভ করছে না। এবং এই ক্ষেত্রে দেখুন এখানে এই যে দুটো যে কম্পোনেন্ট যে আমরা ক্রিয়েট করেছি, দুটো কম্পোনেন্টের জন্য কিন্তু আলাদা করে তেমন কিছু বাইন্ডিংস লাগাইনি আইডেন্টিফাই করার জন্য। এইটা হচ্ছে রিয়াক্টের সবথেকে বেটার প্রসেস, যে কারণের জন্য রিয়াক্টকে সবথেকে বেশি ফ্রন্ট এন্ডের ইউজ করা হয়। কারণ এখানে কোনোভাবেই এক্সট্রা এলিমেন্ট তো ক্রিয়েট করছে না HTML এর মধ্যে, বাট পুরো ব্যাপারটাকে ইন্টারনালি এমনভাবে হ্যান্ডেল করছে যাতে কিনা দুটো আলাদা কম্পোনেন্টে যখন এটাকে ডিফাইন করা আছে, দুটো আলাদা কম্পোনেন্ট হিসাবে দুটোর ভ্যালু আলাদাভাবেই আপডেট করছে, নাকি একসঙ্গে দুটোকে আপডেট করে দিচ্ছে। তো এই ব্যাপারটার জন্য কিন্তু আমাদের HTML এর UI পেজটা, যেটা ফ্রন্ট এন্ডের UI পার্টটা, অনেক বেশি ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে, এবং তার সঙ্গে ডেটা আপগ্রেডেশন বা মাইগ্রেশন প্রসেসটাও খুব ভালোভাবে হচ্ছে, এবং দুটোর আলাদা আলাদা আইডেন্টিফিকেশনও আমরা দেখতে পাচ্ছি সেম কাজের ওপরে। ওকে, তো এই কারণের জন্য রিয়াক্ট কম্পোনেন্ট এত বেশি ইউজফুল, ঠিক আছে। তো এখানে মেনলি এই যে আমরা যে জিনিসটা পেজের মধ্যে করছিলাম, সেটাকে আমরা একটা আলাদা কম্পোনেন্ট বানিয়ে নিলাম, এবং এই কম্পোনেন্টের মধ্যে স্টেট যেটা রয়েছে, এইখানে একটা বোঝার বিষয় হচ্ছে কি, এই যে স্টেটটা, এই স্টেটটাকে তাহলে বেসিক্যালি কাকে ওয়াচ করছে, জাস্ট অনলি এ কম্পোনেন্ট, মানে এই যে কম্পোনেন্টটা এইটার মধ্যেই যা করার করছে, মানে এই ইউজ স্টেট বেসিক্যালি কী করছে, সে তার নিজস্ব এরিয়ার মধ্যে ডেটাটাকে রিফ্রেশ করছে, মানে বেসিক্যালি যে মুভমেন্টে এখানে ডেটাটা পুশ হচ্ছে, সেই মুভমেন্টেই এই পার্টিকুলার এই এরিয়াটাকে ও আপডেট করে দিচ্ছে নিউ ভ্যালু দিয়ে। আচ্ছা, তার মানে যে যে উপরে একটা আমরা দুটো বাটন রাখলাম, আর নিচেও দুটো বাটন রাখলাম, যখন উপরের বাটনের যে কোনো একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ক্লিক করছি, তখন একবার ইউজ স্টেটটা ওইটার ভ্যালু নিচ্ছে, আবার নিচের যে দুটো বাটনের মধ্যে একটা বাটন ক্লিক করছি, তখন সে নিচের যে ভ্যালুটা আছে সেইটা নিচ্ছে এই ইউজ স্টেটটা, তাই তো? না, অ্যাকচুয়ালি জিনিসটা আপনি কি বললেন আমিও ঠিক বুঝলাম না। মেনলি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের তো দুটো ইয়ে বানালাম, দুটো কম্পোনেন্ট ইউজ করা আছে, মানে একই নামে দুটো কম্পোনেন্ট দিলাম। হ্যাঁ, এইবার যখন উপরেরটা
কাউন্টের দুটো বাটন আছে, তার মধ্যে একটাকে ক্লিক করছি, তখন তো ধরুন 1 ভ্যালুটা আছে, এই 3 থেকে 4 5 হচ্ছে, এই যে ক্লিক করলাম, এই তখন প্রথমে ওই 4 ভ্যালুটা নিয়ে গিয়ে +1 করে 5 করলো। এবার যখন নিচেরটায় ক্লিক করছি, এটা 3 হয়ে আছে, তখন ও 3 ভ্যালুটাকে নিয়ে গিয়ে মাইনাস করে 1 দেখালো, তাই তো? হ্যাঁ, তো যেটাই ক্লিক করছি তখন সেটার ভ্যালুটা নিয়ে পৌঁছাচ্ছে। তার মানে বেসিক্যালি এখানে এটাই জানাচ্ছে যে আমাদের এরিয়াটা শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে যা রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে? এবং ব্যাপারটা হচ্ছে কি রিঅ্যাক্টের এই যে ইউস্টেট যে ব্যাপারটা, ইউস্টেট কী করে, ইউস্টেট বেসিক্যালি যখনই ডেটা আসে তখনই আমাদের এই কম্পোনেন্টটাকে বা আমাদের ইউআইটাকে রিফ্রেশ করে, যার কারণে এই ডেটাটা আপডেট হয় বা ডেটা আপডেট হয়ে শো করে। এটা হচ্ছে বেসিক্যালি ইন্টারনাল লজিক। তো মেনলি কী হচ্ছে, এই যেহেতু কম্পোনেন্ট আমার আলাদা আলাদাভাবে একই নামে দুটো কম্পোনেন্ট ডিফাইন করেছি, তো বেসিক্যালি এই দুটো কম্পোনেন্ট একই হলেও দুটো যখন ভ্যালু যখন শো করার ব্যাপার হচ্ছে তখন কিন্তু দুটো এক নয়, দুটো কিন্তু আলাদা হিসাবে বিহেভ করছে, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি এর আন্ডারস্ট্যান্ডিং, যে এইখানে দুটো কম্পোনেন্ট আলাদা যেহেতু, তার জন্য দুটো ভ্যালুও আলাদা এবং দুটোর ইউআইও আলাদা হতে পারে, দুটো দেখতে সেম, বাট দুটোর সম্পূর্ণ আলাদা আইডেন্টিটি এখানে ক্রিয়েট হয়েছে দুটো আলাদা কম্পোনেন্ট হওয়ার জন্য, ঠিক আছে? তাই জন্য কী হচ্ছে, আমাদের এই দুটোকে যদি আলাদাভাবে যদি আমরা ইউটিলাইজ করি, তাতে আমাদের কোনো রকম অসুবিধা নেই যে আমার দুটো কম্পোনেন্ট দুটো দুবার ইউজ করছি বা 4 বার ইউজ করছি, তাতে আমার কোনো রকমভাবে মিক্স হয়ে যাবে না যে এইটার সঙ্গে ওটা এক হয়ে দাঁড়াচ্ছে। কেন মিক্স হচ্ছে না? কারণ মেন ব্যাপার হচ্ছে যেহেতু তাদের স্টেটও আলাদা। তো এই যে ব্যাপারটা, এইটাকে বলা হচ্ছে আমাদের স্টেট ওয়াইজ ডেটা ম্যানেজ করা, যেটা আমরা ইউজ স্টেট দিয়ে আমরা সিঙ্গেল কম্পোনেন্টের মধ্যে বা মানে সেটা কম্পোনেন্ট হিসাবে হতে পারে অথবা পেজ হিসাবে হতে পারে। এবার পেজ হিসাবে হোক বা কম্পোনেন্ট হিসাবে হোক, হোয়াট এভার, এটা কিন্তু ধরে মনে রাখতে হবে যে পেজটাও কিন্তু একটা কম্পোনেন্ট, আবার এইখানে যে কম্পোনেন্ট বলে যে জায়গাটা আমরা ক্রিয়েট করে কাজ করছি, এটাও কিন্তু কম্পোনেন্ট, ঠিক আছে? জাস্ট দুটোর মধ্যে পার্থক্য এটাই যে পেজ কম্পোনেন্টটা ডাইরেক্ট রাউটারের সঙ্গে কানেক্টেড, আর কম্পোনেন্টসগুলো কিন্তু পেজের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? এইবার ঘটনাটা হয় কি, অনেক সময় হতে পারে যে আমার সেম টাইপেরই কম্পোনেন্ট রয়েছে, বাট একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্টে আমাকে ডেটা পাঠাতে হতে পারে বা পাঠানো দরকার, তখন আমরা কী করব? একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্টে আমাকে ডেটা পাঠাতে হবে, তাহলে আমরা, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটু অন্যদিকে ঘুরে কথা বলেছিলাম সেখানে। একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্টে আমাদের ডেটা পাঠাতে হবে, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের কী করা দরকার? একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্টে ডেটা পাঠাতে গেলে তখন কিন্তু আমাদের দেখাই যাচ্ছে যে এখানে আমাদের ভ্যালু কিন্তু যে যার নিজস্ব ভ্যালু আপডেট করার কাজ করছে, কিন্তু আমার যদি এরকম হয় যে একটা কম্পোনেন্টের ডেটা আর একটা কম্পোনেন্টে শো করবো, সেটা কীরকমভাবে হয়? যেমন কিন্তু দেখুন, এখানে যে সার্চের অপশানটা রয়েছে, এই সার্চের ভ্যালু আমি দেখাতে চাই অন্য কোনো কম্পোনেন্ট, তো এই সার্চের যে ভ্যালুটা, এটা রয়েছে কোথায়? ন্যাপবারে রয়েছে। এই ন্যাপবার কম্পোনেন্টে সার্চ বাটনটা রয়েছে, ঠিক আছে? এবার দেখুন এখানে কি হচ্ছে, এই সার্চের মধ্যে এখানে অন সার্চ বলে একটা বাটন, মানে অন চেঞ্জের মধ্যে অন সার্চ বলে অপশান রেখেছি, আর অন সার্চ ক্লিক বলে একটা অপশান রেখেছি, ঠিক আছে? তার মানে এই যে অন সার্চ বলে যেটা রয়েছে বা অন সার্চ ক্লিক বলে যেটা রয়েছে, তো এই ব্যাপারটা কিন্তু কীভাবে মেনটেন হচ্ছে যখনই আমরা এখানে কোনো রকম ভ্যালু যখন এখানে পুট করছি, ঠিক আছে, সেই ভ্যালুটা আমরা চাইবো কোনো না কোনো জায়গায় যাতে যেতে পারে, ঠিক আছে? এবার বেসিক্যালি কী হচ্ছে, এই যে প্রপস যেটা আমরা ক্রিয়েট করে রেখেছি, এই প্রপসের মধ্যে আমাদের অন সার্চ বলে একটা ফাংশন
আমরা ওখানে তৈরি করে রেখেছি, বা এখানে অন সার্চ ক্লিক বলে একটা ফাংশন করে রেখেছি। এবার এখানে অন সার্চ বলে বা সার্চ বলে যে ব্যাপারটা রয়েছে, এইখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এই যে সিলেক্টার ইনপুট যেটা রয়েছে, এই যে এখানে যে ইনপুট যে অপশানটা রয়েছে, এই যে ইনপুট, ঠিক আছে, ইনপুট টাইপ, এবং এখানে কি বলছে, এখানে ইনপুট ক্লাসের ইনপুট ফিল্ড, ঠিক আছে। তার মানে ইনপুট ক্লাসের ইনপুট ফিল্ড যদি দেখতে চাই, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ইনপুট ক্লাস এবং তার এই হচ্ছে ইনপুট ফিল্ড, ঠিক আছে। এইটাকে ট্র্যাক করছে এই কোয়ারি সিলেক্টর ইউটিলাইজ করে, যে এখান থেকে এই ইনপুটের মাধ্যমে যখনই আমরা এখানে ইনপুট সার্চ, মানে এই যে সার্চ যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে যখন আমরা পাচ্ছি, তখন এখানে আমরা সার্চ করছি। এবং এখানে অবশ্যই যেটা বলছে যে এখানে অন ক্লিক এর ওপর ইউটিলাইজ করে, মানে অন ক্লিকের ওপর যখন এই ফাংশনটাকে নেওয়া হচ্ছে, এটা কিন্তু অন সার্চের মাধ্যমে এই ডেটাটাকে পাবো। মানে বেসিক্যালি কী হচ্ছে, এই ফাংশনটা ক্লিক, মানে যখনই এই সার্চের মধ্যে যখন এটাকে ক্লিক হবে, ঠিক আছে, তখনই কিন্তু ওই ভ্যালুটা একবার ফ্লো করবে। মানে একটা হচ্ছে কি, যখন আমি চেঞ্জ করছি তখন একটা ভ্যালু আপডেট হচ্ছে, আর একটা হচ্ছে কি, যখন আমি এখানে বাটনে ক্লিক করবো তখন আর একবার শো করবে। তো এটা হচ্ছে অন ক্লিক, আর এটা হচ্ছে অন চেঞ্জ, ঠিক আছে। অন চেঞ্জ হচ্ছে যখন কিছু চেঞ্জেস আসছে, আর অন ক্লিক হচ্ছে যখন আমরা ক্লিক করছি, দুভাবে আমরা পাচ্ছি। এবার এইটাকে আমরা নেভিগেট করছি বা ইউটিলাইজ করার জন্য মেনলি কী হচ্ছে, আমাদের এখানে দেখুন প্যারেন্ট কম্পোনেন্ট, মানে এই যে index.tsx, তার মধ্যে ন্যাপবারটা রয়েছে। তাহলে এই যে অন সার্চের মধ্যে যে ভ্যালুটা রয়েছে, এই যে আমরা এখানে যা যা টাইপ করেছি, সেটাকে আমরা কিন্তু ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে গিয়ে কনসোলের মধ্যে আমরা যা লিখেছি তার ডেটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে, এটা কিন্তু শো করছে। এবার এই যে ডেটাটা যেটা শো করছে, অ্যাকচুয়ালি এই যে ডেটাটা শো করছে, সেটা কী হচ্ছে, অন অন চেঞ্জে অন চেঞ্জে অন সার্চ যেটা, ঠিক আছে, আর প্লাস আমি যখন এখানে ক্লিক করছি তখন আর একবার এটা শো করছে, ঠিক আছে, ভ্যালু আপডেটটা। তার মানে এটা অন ক্লিকেও একবার আমরা দেখতে পাচ্ছি ভ্যালুটা। এবার কি হচ্ছে, মেনলি আমরা এখানে অন সার্চ মেথডের মাধ্যমে ডেটাটাকে যা দেখা দেখছি, রাইট। এবার ঘটনাটা হচ্ছে, এই ভ্যালুটাকে আমি আমার পেজের মধ্যে বা অন্য কোনো জায়গায় নিয়ে যাব কীভাবে? কারণ এটা তো একটা কম্পোনেন্টে আছে আর পেজটা আরেকটা কম্পোনেন্ট, পেজটা আরেকটা কম্পোনেন্ট আছে। তো এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এইখান থেকে কিন্তু আমাদের কোনো ডাইরেক্ট কানেকশানস দেখতে পাচ্ছি না। এখানে রাউটার আউটলেট রয়েছে, কোনো জায়গায় রেখে দিতে হবে, আবার সেখান থেকে পেজে নিয়ে আসতে হবে। হ্যাঁ। এবার বেসিক্যালি ওইটার জন্য আমাকে করতে হবে কি, তখন আমাকে অ্যাপ্লিকেশান স্টেট ম্যানেজমেন্ট করতে হবে। তো সেটা আমার এই মুমেন্টে দেখতে পাচ্ছি না সম্ভব হচ্ছে ডাইরেক্টলি, ঠিক আছে। তো সেই কারণে এখানে যেহেতু ডাইরেক্টলি কোনো সম্ভাবনা নেই, তো সেই কারণে আমি এই পদ্ধতিটাকে আপাতত ড্রপ করছি, ঠিক আছে। এখানে করতে পারি ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম ঝামেলা করে, বাট সেটা আমি এখন যাব না। আমি এখানে করবো কি, এইখানে একটা কনসেপ্ট রয়েছে, যখন আমরা ডেটা পাঠাবো একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে, এখানে একটা লজিক রয়েছে, প্যারেন্ট টু চাইল্ড আর চাইল্ড টু প্যারেন্ট ডেটা কমিউনিকেশান, ঠিক আছে। প্যারেন্ট টু চাইল্ড, চাইল্ড টু প্যারেন্ট ডেটা কমিউনিকেশান একটা পার্ট রয়েছে। জিনিসটা কীরকম দেখা যায়, জিনিসটা বলতে কীরকম, আমাদের এইখানে যখনই এই যে যতগুলো কম্পোনেন্ট আছে, দেখুন এখানে যতগুলো কম্পোনেন্ট আছে এই হোম পেজে, আমরা এই যে কার্ড বলে যে কম্পোনেন্টটা বানিয়েছি, এটা একটা আলাদা কম্পোনেন্ট, এই কার্ড বলে কম্পোনেন্ট বানিয়েছি, আলাদা কম্পোনেন্ট। এবার এর মধ্যে আমরা এই যে ইমেজ, অল ট্যাগ, কার্ড টাইটেল, ডেসক্রিপশান, এই বাটন, এই পুরো ব্যাপারটাকে আমরা করব কি ডাইনামিক করব, যাতে কিনা আমরা আমাদের এই ইউআই এর মধ্যে আলাদা আলাদা ইমেজ এবং ডেটা দিয়ে আমরা জিনিসটাকে ফিল আপ করতে পারি, ঠিক আছে। তাই সেই জিনিসটা আমরা করবো কীভাবে, এখানে বাই নাওয়ের জায়গায় এটাকে আমি রিড রিড মোড বলে আমি রাখছি, ঠিক আছে, রিড মোড। এবং এখানে ট্যাগটা আমি চেঞ্জ করছি অ্যাঙ্কার ট্যাগ বা লিঙ্ক ট্যাগ, ঠিক আছে। লিঙ্ক ট্যাগ এখানে ইউটিলাইজ করছি, কারণ লিঙ্ক ট্যাগ এই কারণে ইউটিলাইজ করবো যে আমাদের অন্য পাতে যাতে আমরা যেতে পারি, ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি পাথ এখানে সেট করব। তাহলে এইখানে আমরা ইউজ করব প্রপার্টিজ, যার মাধ্যমে আমরা প্যারেন্ট থেকে চাইল্ডের ডেটা আনতে পারবো।
এবার প্রপার্টিজকে ডিফাইন করার কিন্তু অনেক রকম উপায় আছে। এক হচ্ছে প্রপস দিয়ে আমরা করেছিলাম এই ন্যাপবারের ক্ষেত্রে। এইখানে একটু অন্যরকমভাবে করছি। এইখানে বেসিক্যালি কী হচ্ছে, প্রথমেই আমরা কার্লি ব্রেস ইউজ করছি এবং কার্লি ব্রেসের মধ্যে আমরা এখানে ইমেজ বলে একটা দিলাম, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, লিঙ্ক দিলাম, ঠিক আছে। এখানে চারটে অপশানস দিলাম এবং এই যে চারটে যে অপশানস দেওয়া হলো, এই চারটে অপশানস কিন্তু ফিল হবে এই জায়গাগুলোতে, ঠিক আছে। এবং সেই প্রপার্টিসগুলো কী টাইপের হবে, সেই প্রপার্টিসগুলোকেও ডিফাইন করা হচ্ছে এইখানে, ঠিক আছে। এটা কিন্তু সিঙ্গেল লাইনেই হয়ে গেল এবং টাইপস্ক্রিপ্টে যেহেতু কাজ করছি TSX-এ, তো সেই ক্ষেত্রে এইখানে হলো আমার ডেটা মেনশন করা হলো, যে ডেটাগুলো আমরা ইউজ করবো, আর সেই ডেটাগুলোর টাইপস কী থাকবে সেটা এখানে মেনশন করা হলো। এবার এখানে বাইন্ডিং করতে হবে। বাইন্ডিং করার জন্য কার্লি ব্রেস, এখানে কার্লি ব্রেসের মধ্যে এখানে ইমেজ বসানোর পর যদি ইমেজ থাকে তো ইমেজ, না থাকলে এটা, ঠিক আছে। এবার এইখানে আমরা এটাকে বাইন্ড করে দিলাম, তাহলে কী হলো, আমাদের ইমেজের যে প্রবলেমটা সেটা সলভ। এবার হচ্ছে কি, এই যে ডেটা পার্টটা, এটাকেও আমরা এইখানে এইভাবে ইউটিলাইজ করলাম। এটা হলো আমার ডেটা সিগন্যালটা। তারপরের পার্ট হচ্ছে আমার এখানে ডেসক্রিপশান, ঠিক আছে। এই ডেসক্রিপশানের পার্টটা আমরা এখানে নিলাম, নেওয়ার পরে আমি এখানে ডেসক্রিপশানটা সেট করলাম। আর লিঙ্কের যে পার্টটা, লিঙ্কের পার্ট আপাতত আমরা এইখানে এইভাবে রাখলাম এবং এখানে হ্যাশ দিয়ে আপাতত একটা হ্যাশ সাইন বসিয়ে দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে কী হলো, আমার আপাতত এই যে চেঞ্জেসটা যেটা হলো, এই চেঞ্জেসের মধ্যে কী হলো, আমার ডাইরেক্টলি আগে কী করেছিলাম ন্যাপবারের ক্ষেত্রে প্রপস দিয়ে কল করেছিলাম। দেখুন এখানে ন্যাপবারের যখন ডেটাকে কল করছিলাম, আমরা প্রপস থেকে ডেটা কল, এই যে প্রপস দিয়ে আমরা প্রপস ডট মেনু এইভাবে কল করছিলাম। কারণ কি, এখানে সমস্ত ডেটাগুলো যে কানেক্ট হচ্ছিল প্রপস অবজেক্ট ইউটিলাইজ করে, ঠিক আছে। কিন্তু এই কার্ডের ক্ষেত্রে কিন্তু প্রপস লিখিনি, ডাইরেক্ট এখানে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে লিখেছি। এই যে ডেটা যে লেখার যে প্রসেসটা, এটাকে বলা হয় ডিস্ট্রাকচারিং প্রসেস। মানে এইটাকে, হ্যাঁ, ডিস্ট্রাকচারিং প্রসেস। মানে এটাকে যদি আমরা ওবিজে লিখে করতাম, তাহলে কী হতো, এই পুরো ডেটা অবজেক্টটা কিন্তু এইভাবে দাঁড়ালো এবং এখানে কী হচ্ছে, ওবিজে ডট করলে জিনিসটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। মানে এই যে ডেটা আছে, এই ডেটাটাকে ডাইরেক্টলি আমরা ডিস্ট্রাকচার করে নিয়েছিলাম এই পদ্ধতিতে। তাহলে এই পদ্ধতিতে ডিস্ট্রাকচার করে নিতে এই যে ডেটাটা, ডাইরেক্টলি এই ডেটাটা আমরা এখান থেকে এই ডেটাটার ম্যাচিংয়ে আমরা সমস্ত ডেটা ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই কারণে কী হচ্ছে, আমাদের যেখানে কাউন্ট স্টেট যেটা দেখতে পাচ্ছি, এটাও কাইন্ড অফ ডিস্ট্রাকচারিং বলা যায়। কারণ ওখানে যখন ডেটাটা পাঠানো হয়েছিল, ওটা অ্যারেতে পাঠানো হয়েছিল, যার কোনো নাম ছিল না। কিন্তু যখনই আমরা এখানে ডেটাটাকে আনছি, তখন কিন্তু এটা ডিস্ট্রাকচারিং হচ্ছে। ইনফ্যাক্ট এই যে পার্টটা যেটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ডিস্ট্রাকচারিং মেথডের প্রসেসেই আসছে। কারণ এই যে ইউজ স্টেট বলে যেটা রয়েছে, এটাও কিন্তু একটা ফাংশন, যেটা কিনা এই রিয়াক্ট প্যাকেজ থেকে একটা অবজেক্ট হিসাবে পাঠানো হয়েছিল এবং সেটাকেই কী হচ্ছে, আমরা এটাকে ডিস্ট্রাকচার করে নিয়েছি, যার জন্য আমরা ডাইরেক্টলি এখানে ইউজ স্টেট বলে লিখতে পারছি। না হলে পরে কী হতো, আমাকে এখানে রিয়াক্ট কল করে তারপরে এখানে রিয়াক্ট ডট ইউস্টেট ইউটিলাইজ করতে হতো, ঠিক আছে। মানে এইটা হলো গিয়ে আমাদের অ্যাকচুয়াল ডিফল্ট মেথডে, যে এই যে এখানে যে ডিফল্ট যে ব্যাপারটা আছে, সেই ডিফল্ট মেথডে এটা নামটা থাকছে। এবার এটা এরকমও লিখতে পারি, তাতেও আমার কোনো অসুবিধা নেই। তাহলে কী হবে, আমার এইভাবে জিনিসটা লিখতে হবে, ঠিক আছে। মানে ডিফল্ট হিসেবে যেটাকে আমি ইউটিলাইজ করব, সেটাকে আমরা যেরকম ইচ্ছা খুশি নাম আমরা ইউটিলাইজ করতে পারবো। কিন্তু যদি এই ডিস্ট্রাকচারিং মেথডে যদি কাজ করি, তাহলে কিন্তু সেটাকে এইভাবে করতে পারবো না। তখন সেই ক্ষেত্রে আমাকে এইখানে অ্যাকচুয়ালি যে নামটা পাচ্ছি, সেই নামটাই অ্যাকচুয়ালি ওখান থেকে এক্সপোর্ট করা হয়েছিল যখন এক্সপোর্ট হয়েছিল, ঠিক আছে। যখন এক্সপোর্ট হয়েছিল তখন এই নামেই এক্সপোর্ট হয়েছিল, সেই কারণে আমরা এটাকে করতে পারছি। বাট এটাকে আমরা এইখানে রিনেম করতে পারি অ্যালাইস নেম হিসেবে, যেটাকে ইউ স্টেট রয়েছে, তো ইউএস এইরকম লিখতে পারি শর্টে, যেটাকে অ্যাজ বলে এটাকে অ্যালাইস নেম করা হচ্ছে, এইভাবে করে দিতে পারি। তাহলেও জিনিসটা হতে পারে, যেটা বেসিক্যালি কী হচ্ছে, ইউজ স্টেট যেটা ছিল সেটাকে আমরা অ্যালাইস নেম করলাম, মানে আমাদের সুবিধার ক্ষেত্রে আমাদের বোঝার জন্য অন্যরকম নাম ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে। এইটা করতে পারা যায়, এইটা জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে। তো এই যে ব্যাপারটা এইখানে আমরা ইউজ স্টেট বা এই যে প্রসেসটা, এটাকে বলা হয় ডিস্ট্রাকচারিং প্রসেস।
এই ডিস্ট্রাকচারিং প্রসেস কিন্তু আমরা এখানে ইউটিলাইজ করেছি, ঠিক আছে। অ্যাকচুয়াল ভ্যারিয়েবল নেম হচ্ছে এইগুলো, আর তাকে আমরা পাচ্ছি এইভাবে। এবার যদি আমরা এটাকে এইভাবে আইএমজি যদি করতে পারি, অবশ্যই এখানে এখন করতে পারবো না, এখানে করতে পারবো না, কারণ যেহেতু আমার ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে এটা, সেই কারণে। তো সেই কারণে এখানে করতে পারবো না। বাট অ্যাকচুয়ালি যখন আমরা প্যাকেজ হিসাবে ইউটিলাইজ করছি, তখন তাকে আমরা অন্য নামে নিতেই পারি, ঠিক আছে। যাই হোক, এখানে এই পুরো প্রসেসটা সেট আপ হয়ে গেছে, কিন্তু তাতে কিন্তু আমাদের এখানে কোনো রকম চেঞ্জেস সেইভাবে আসেনি। জাস্ট আমি এখানে রিড মোড লিখেছিলাম, রিড মোডটাই দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আমরা এখানে অন্য কোনো ইমেজ লুক আউট করি। ইমেজ ব্যাকগ্রাউন্ড, তো ইমেজ ব্যাকগ্রাউন্ড বলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখছি। এইখান থেকে আমরা করছি একটা ইমেজ আমি এখানে নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি, যাতে আমার জাস্ট আমি ইমেজটাকে নিতে চাইছি, ঠিক আছে। এবার আমি করবো কি, এই এই যে কার্ড কম্পোনেন্টটা, যেটা এখানে আমরা ইউজ করেছি, কার্ড কম্পোনেন্ট ইউজ করেছি কোথায়, হোমের মধ্যে, ঠিক আছে। এইবার দেখুন এখানে একটা সমস্যা হয়ে গেছে কি, এখানে সব রেড কালার দেখাচ্ছে। কেন? কারণ বেসিক্যালি কী হচ্ছে, এইখানে সমস্ত যে প্রপার্টিসগুলো, এইগুলো সমস্ত প্রপার্টি ম্যান্ডেটরি প্রপার্টি হয়ে গেছে, অপশনাল রাখা নেই, ঠিক আছে। এইখানে অ্যাকচুয়ালি কী হয়েছে, কম্পাইলেশন এররও এসেছে। অ্যাকচুয়ালি এখানে কী হয়েছে, এখানে কিছু কম্পাইলেশন এররও হয়তো আছে, ঠিক আছে, বাট সেটা এখনও শো করেনি। কেন? কারণ এখানে আমি দেখাচ্ছি, এটা যদি একবার আমি বন্ধ করি, করে যদি আমি রিস্টার্ট করি, মেবি প্রবলেম আসলেও আসতে পারে, আসছেনি, বাট এখানে আসলেও আসতে পারে। তো আপাতত এটা রান টাইম এরর নয়, বাট কম্পাইল টাইম এরর হিসেবে এটা শো করছে। রান টাইম এরর না কেন? কারণ রান টাইম এরর এই কারণে নয়, জাভাস্ক্রিপ্ট এটাকে অ্যালাউ করে, জাভাস্ক্রিপ্ট এই পার্টটাকে এইভাবে অ্যালাউ করে, ঠিক আছে। এবং জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স অনুযায়ী, লজিক অনুযায়ী আমরা ঠিকই আছি আপাতত এই মোমেন্টে, যে কারণে আমাদের যেহেতু কোড কম্পাইল হয়ে গেছে, তো রান টাইম এরর আমার হচ্ছে না। বাট কম্পাইল টাইম এরর মানে TSX টাইপস্ক্রিপ্ট বলছে যে আমার এইখানে যে ডেটা ভ্যালুগুলো রয়েছে সেগুলো দরকার রয়েছে, এইগুলো ছাড়া তো কীভাবে ডেটা এখানে কল করতে পারি। তো সেই কারণের জন্য, এটা টাইপস্ক্রিপ্টের কারণে এইখানে প্রত্যেকটা যে প্রপার্টিকে আমাকে অপশনাল বানাতে হবে, আর অপশনাল বানাবার সিঙ্গেল লাইন কোড হচ্ছে কোশ্চেন মার্ক। এইটা হলো গিয়ে অপশনাল বানাবার প্রসেস। তো আমরা যখনই প্রত্যেকটা লাইনকে আমরা কোশ্চেন মার্ক ইউটিলাইজ করে দিলাম, তখন এখানে বলে দিলাম যে আমার এখানে ডেটা আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে। তার মানে এখানে আগে যখন এটা ছিল, তখন এখানে সিঙ্গেল অপশন হয়ে গেছিলো যেখানে স্ট্রিং আসবেই, এটা ম্যান্ডেটরি। কিন্তু যখনই আমরা কোশ্চেন মার্ক লাগিয়ে দিলাম, তখন এখানে অপশানস তৈরি হয়ে গেলো যে এটা আসতেও পারে, নাও আসতে পারে, এটাকে নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। এবং যখনই এইভাবে আমরা এটাকে কল করলাম, তখন এখানে কিন্তু আমাদের কোনো রকম প্রপার্টি প্রবলেম থাকছে না, ঠিক আছে। এবার হচ্ছে কি আমাদের ওই ইমেজ, এখানে আমি ইমেজ নিলাম। এবার ইমেজ নেওয়ার পরে এখানে আমি ডেটা কনস্ট ডেটা বলে আমি এখানে ডেটা ক্রিয়েট করছি, ঠিক আছে। এবার এখানে ডেটার মধ্যে আমরা কী কী দেখব, এইখানে আমরা এখানে তৈরি করছি যেখানে আমার ইমেজ IMG, ঠিক আছে, IMG কোলন, এইখানে এই একটা ইমেজ বসালাম, ঠিক আছে। এবার তারপরে কি হচ্ছে IMG TLE টাইটেল বসাচ্ছি, কার্ড 1, ঠিক আছে, আপাতত কার্ড 1 রাখছি। আচ্ছা, এখানে কমাটা দরকার, কমা যেহেতু বসেনি সে কারণে প্রবলেম আসছে। তো এখানে বেসিক্যালি আমার প্রথমে ইমেজ, তারপরে টাইটেল, অ্যান্ড দেন ডেসক্রিপশান, দেন লিঙ্ক, ওকে। তো এইভাবে আমার একটা কার্ড ক্রিয়েট হলো। এবার এইভাবে আমরা সেকেন্ড কার্ড ক্রিয়েট করতে পারি। সেকেন্ড কার্ড ক্রিয়েট হলো, তারপরে হচ্ছে থার্ড কার্ড ক্রিয়েট করতে পারি। এইভাবে আমরা মাল্টিপল টাইপের কার্ড আমরা রেডি করে নিচ্ছি, ঠিক আছে। এবার এখানে কী হচ্ছে, জুতোটাই দেখাচ্ছে, একটাতে শুধুমাত্র অন্য রয়েছে,
ওকে, আর একটাতেই রয়েছে। তো এখানে মোটামুটি 3টে কার্ড করলাম। এই 3টে কার্ড করার পরে আমরা এই 3টে কার্ডকে এইবার আমরা এখানে ওই ডেটা দিয়ে ফর লুপ ইউজ করে এখানে ইউটিলাইজ করছি। এবার এখানে কী হচ্ছে, ডেটা ডট ম্যাপ, এখানে ফর লুপ ইউজ হবে না, ঠিক আছে? এখানে কখনোই আমরা ফর বা ফর ইচ লুপ আমরা ইউজ করতে পারবো না, কারণ একটাই হচ্ছে লুপের কাজ। হ্যাঁ, ম্যাপটাই লুপের কাজ করবে। কেন? এর একটা কারণ আছে, লজিক আছে। এখানে ফর বা ফর ইচ কেন ইউজ করবো না? কারণ ফর অ্যান্ড ফর ইচ যদি আমরা ইউজ করি, ফর অ্যান্ড ফর ইচ কিন্তু ডেটা রিটার্ন করে না, ডাইরেক্ট ডেটা রেন্ডার করে, ঠিক আছে? আর ম্যাপ কিন্তু অ্যাকচুয়ালি ডেটা রিটার্ন করে। তো বেসিক্যালি কী হচ্ছে, এইখানে যে জিনিসটা আমরা করছি, করে আমরা সেই ডেটাকে রিটার্ন করাচ্ছি। আর রিটার্ন করলে তবেই পরে গিয়ে আমাদের রিয়াক্ট ইঞ্জিনের সঙ্গে কানেক্ট হবে, আদারওয়াইজ কিন্তু রিয়াক্ট ইঞ্জিনের সঙ্গে কানেক্ট হবে না। তো সেই কারণের জন্য রিয়াক্টে মানে এটা কেউ কক্ষণেই ফর ইচ এই ধরনের মেথড আমার ইউটিলাইজ হবে না। আমাকে সবসময় ইউটিলাইজ করতে হবে লুপ মেথডে, মানে হ্যাঁ, অ্যারে বা লুপ মেথডে আমরা অলওয়েজ ইউজ করব যে ডেটাটা রিটার্ন করবে। তো এখানে ম্যাপ বেসিক্যালি রিটার্ন করছে ডেটা, ফিল্টার রিটার্ন করে। তো যে ফাংশনসগুলো ডেটা রিটার্ন করে সেই ডেটাগুলোকে, সেই ফাংশনসগুলোকে আমরা এখানে ইউটিলাইজ করতে পারবো। এবার এখানে কি হচ্ছে, এই ম্যাপ যে ফাংশনটা রয়েছে এটা হচ্ছে অ্যারের ফাংশন, কারণ যেহেতু আমরা এখানে অ্যারে ডিক্লেয়ার করেছি, ঠিক আছে? এই ডেটাটা কিন্তু অ্যাকচুয়ালি এখন একটা অ্যারে, ঠিক আছে? তো এই ডেটা ডট ম্যাপ করে এখানে ফার্স্ট যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আইটেম, মানে হচ্ছে এই প্রত্যেকটা যে ডেটা সেটাকে এক একটা আইটেম বলছে, ঠিক আছে? তাহলে প্রথম পার্টটা হচ্ছে আইটেম, আর সেকেন্ড পার্ট হচ্ছে ইন্ডেক্স, মানে এখানে কোন নম্বরে রয়েছে। হ্যাঁ, 0 1 2 যে ব্যাপারটা সেটা। এবার এই ইন্ডেক্সটা বেসিক্যালি আমরা কি এর সঙ্গে রাখি, জাস্ট এটাকে না রাখলেও এলে কী হবে, ওয়ার্নিং দেবে সাইন, ঠিক আছে? বাট এটাকে আমরা দিলে পরে কী হচ্ছে, সুবিধা, মানে এটা অ্যাকচুয়ালি রেকমেন্ডেড রিয়াক্টের জন্য, যে এই কিটাকে আমরা এইভাবে বসাতে পারি। এবার কিয়ের জন্য এখানে ইন্ডেক্সই বসাতে হবে তার কোনো মানে নেই, আমরা কিয়ের জায়গায় অন্য কিছু হয়তো চাইলে বসাতে পারতাম, কিন্তু বেসিক্যালি এখানে কিটাকে আমাদের বসাতে হয়, নাহলে পরে রিয়াক্ট এরর থ্রো করে বা ওয়ার্নিং থ্রো করে। তারপরে বাদ বাকি হচ্ছে কি, আমাদের যে প্রপার্টি নেম আমরা এখানে ইউটিলাইজ করেছিলাম, এগুলো হচ্ছে প্রপার্টি নেম, সেই সেম প্রপার্টি নেম আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ এ আর্গুমেন্ট, ঠিক আছে? এগুলো অ্যাজ এ আর্গুমেন্ট, সেই আর্গুমেন্ট ধরে আমরা এখানে ডেটাগুলোকে পাঠিয়ে দিচ্ছি। এবং এই অবভিয়াসলি ইমেজ ডট আইটেম ডট ইমেজ আইএমজি, আইটেম ডট টাইটেল, যেখানে টাইটেল অ্যাটাচ হচ্ছে, যেখানে ডেসক্রিপশন অ্যাটাচ হচ্ছে, এবং এইভাবে পুরো ব্যাপারটা রয়েছে। এবার এই যে আইটেমের যে ব্যাপারটা, এবার এই আইটেমের ব্যাপারটাকে কিন্তু আমরা চাইলে এরকমভাবে ডিস্ট্রাকচার করে নিতে পারি, মানে ইমেজ টাইটেল এই এভাবে, ঠিক আছে? ইমেজ টাইটেল ডেসক্রিপশান স্ল্যাশ লিঙ্ক, এরমভাবে করতে পারি। যদি এইটা করি তাহলে কী হবে, আমাদের এইভাবে ইউটিলাইজটা হয়ে যেতে পারে। এইভাবে ইউটিলাইজ হতে পারে। তাহলে কী হচ্ছে, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছিল, ওখান থেকে আমরা একটা অবজেক্ট পাচ্ছিলাম, যার অবজেক্টের ম্যাপিংটা ছিল এই টাইপের। তো সেটাকে আমরা ডাইরেক্টলি এখানে ডিস্ট্রাকচার করে নিলাম, যাতে কিনা আমাদের ওই আইটেম যে অবজেক্টটাকে যেটা আমরা ডিক্লেয়ার করেছিলাম সেই অবজেক্টে যাতে কল না করা হয়, ডাইরেক্টলি আমরা এইভাবে কল করতে পারছি। বাট এইটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে যারা বুঝবে তাদের জন্য। বাট আমরা যেহেতু ইনিশিয়াল লেভেলে আছি, তো সেক্ষেত্রে জাস্ট আমরা আইটেম বলে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেই অবজেক্টের সঙ্গে ডেটা বার করে এখানে ডেটা সেট করে দিলাম। এখানে কিছু 3টে কার্ড আমরা জেনারেলি ক্রিয়েট করেছি, এবং 3টে কার্ডের মধ্যে ফার্স্ট কার্ডে ইমেজ আলাদা ছিল, আর পরের কার্ডগুলোর ইমেজ আলাদা, সেই হিসাবে আমরা সমস্ত ইমেজ সেট করে দিলাম। ওকে, তো এইটা হচ্ছে কি, এই যে ডেটার যে পাস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে, সেটাকে বলছে জেনারেলি কী বলবো, এটাকে বলা হচ্ছে প্যারেন্ট টু চাইল্ড ডেটা কমিউনিকেশন, মানে প্যারেন্ট এখানে ইউআরএল। এবার এখানে গেলে আমরা চাইল্ডে পৌঁছবো আর কি, মানে রিড মোডে গেলে আর কি। রিড মোডে গেলে না, চাইল্ডে অলরেডি পৌঁছে গেছি। এই কম্পোনেন্টটা তো চাইল্ড পার্ট না, এই কার্ড কম্পোনেন্টটা তো চাইল্ড পার্ট। হ্যাঁ হ্যাঁ,
তো এইখানে আর ওইটা আর এখানে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা তো আমার রয়েছে। আর এখানে যে আচ্ছা, রিড মোডের ওপর যে ক্লিকের যে ব্যাপারটা বলছেন বলা হ্যাঁ। হচ্ছে, এইটা ও ও অ্যাকচুয়ালি কী হচ্ছে, ওটা এটা অন্য, এটা ওটা অন্য। এটা অন্য পেজকে রেফার করছে। হ্যাঁ, 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 বুঝতে এটা পেরেছি। অন্য পেজকে রেফার করছি, মানে যদি কিনা আমার এরকম যদি অন্য প্রোডাক্টের ব্যাপারে আমরা জানতে চাইছি, তখন হুম, সেই হুম, হুম। পেজকে আমরা রেফার করছি এই হিসাবে। তো সেইটা হ্যাঁ, হ্যাঁ, এখানে পেজের নাম এখানে আসছে, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বুঝতে আপাতত পেরেছি। সেই পেজটা আমার নেই, নেই, নেই। আপাতত হ্যাঁ, সেই পেজটা আমার নেই। এবং যেহেতু হ্যাঁ, সেই পেজটা নেই, সেই কারণে আমার সেই পেজের কোনো আউটপুট আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। হুম, বাট এখানে হুম। কী আছে, এখানে যখনই আমরা যাচ্ছি এখানে আচ্ছা, এইখানটা তাহলে পেরেন্টটা কোনজন হচ্ছে? পেরেন্টটা হচ্ছে আমাদের হোম পেজ, হোম কম্পোনেন্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে এখানে যে হোম পেজ যেটা রয়েছে, এই হোম পেজটা হচ্ছে হ্যাঁ, প্যারেন্ট। এবং হ্যাঁ। সেখানে হোম থেকে আমার চাইল্ডে যাচ্ছে, মানে চাইল্ড হচ্ছে কার্ড আচ্ছা, কম্পোনেন্ট, আচ্ছা, যে কার্ড, সেই কার্ড, কার্ড কার্ড হচ্ছে কম্পোনেন্টের মধ্যে চাইল্ড, ডেটা যাচ্ছে। চাইল্ড কম্পোনেন্ট, রাইট। এখানে ক্যারাউজেলও তাই, চাইল্ড হুম, কম্পোনেন্ট। হুম। আমরা ঠিক আছে। চাইল্ড কম্পোনেন্ট তো ক্রিয়েট করেছি, কারণ হোমও হ্যাঁ, একটা কম্পোনেন্ট, আবার হ্যাঁ, ক্যারাউজেলও একটা কম্পোনেন্ট, কার্ডও একটা হ্যাঁ, কম্পোনেন্ট। হ্যাঁ, হ্যাঁ। এবার মেন পেজগুলো হচ্ছে পেজ আছে। হোম হচ্ছে আমাদের পেজ কম্পোনেন্ট, আর হুম, ক্যারাউজেল অ্যান্ড কার্ড হচ্ছে অ্যাকচুয়াল কম্পোনেন্ট, যেটা ইউআই পার্সিয়ালস, মানে হ্যাঁ, হ্যাঁ, ইউআই এর জন্য আমরা পার্সিয়ালি এটাকে ইউটিলাইজ করছি। এবার এখানে আমি আমার ইচ্ছা মতন আমার ইমেজ ডেটা ফেটা বসিয়ে আমরা আমাদের ইচ্ছা মতন সেটাকে ম্যানিপুলেট করতে পারি। ঠিক একটা আছে। ডিফল্ট ডেটা রয়েছে, একটা কাস্টম ডেটা রয়েছে, চাইলে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারছি। হ্যাঁ, এবং মানে বুঝতে পেরেছি যে হোমের মধ্যে উপরের দিকে যে আমরা ইয়েগুলো রাখলাম, ওই যে ছবিগুলো রাখলাম, হুম, সেইগুলোকে আমরা এই চাইল্ড কম্পোনেন্ট কার্ড তাতে পাঠিয়ে দিতে পারলাম। হ্যাঁ, এই পেরেন্ট টু চাইল্ড ইয়েটা হলো আর কি। প্যারেন্ট টু চাইল্ড হলো। তো এখানে কি হলো, তিনটে কার্ড রয়েছে, তিনটে কার্ডের তিনটে ডেটা, ঠিক আছে। হুম, আর এখানে একটা হচ্ছে আমার স্যাম্পল, যেটা অ্যাকচুয়াল কার্ড যেটা, সেটাকে আমি এখানে রাখলাম, ঠিক আছে। তার মানে আমার অ্যাকচুয়াল কার্ড ফার্স্ট আমি শো করালাম, আর সঙ্গে হুম, কী হলো, আমার জেনারেটেড কার্ড রইলো। এবার বেসিক্যালি কী হচ্ছে, দুটো কার্ড কেন, অনেক সময় অনেক ইউআইতে দেখবেন যে হুম, কিছু কার্ড থাকে যেখানে কিনা অ্যাড চলে, হুম। দেখেছেন তো, মানে হ্যাঁ, চলে। অ্যাড হিসাবেই চলছে, বাট একটা হ্যাঁ, দুটো কার্ডের মধ্যে অ্যাডস চলে। তো ওই হ্যাঁ, ডিজাইনটাকেই এরমভাবে করা হয় যে ওই একটা দুটো কার্ড হুম, এমনভাবে প্লেস করে দেওয়া হয় হুম, ইউআই এর মধ্যে পুশ করে, হুম, যেখানে ওই কার্ডের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট ডেটাটা পুশ করা থাকে। তাহলে এর হ্যাঁ, মধ্যে আমরা চাইলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ডেটাও পুশ করতে পারি, আর বাদ বাকিটা যেমন নর্মাল রেন্ডার হচ্ছে সেরকম হবে। তার মানে এখানে হ্যাঁ, আমার অ্যাডস শো করলো, হ্যাঁ, আবার হ্যাঁ, মানে ওই অন্য, কার্ডটা এক পারপাসেই ব্যবহার হচ্ছে। হুম, দেখতে হুম, একরকম থাকছে, ইউআই দেখতে একরকম একরকম। থাকছে, হ্যাঁ, কিন্তু ওই কার্ডটার পারপাস হয়ে যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কার্ড হ্যাঁ, বা স্পন্সর কার্ড, হ্যাঁ, 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 ঠিক আছে। হ্যাঁ, যেটা আপনি দেখতে পাবেন ওই এর নাম কি, ইউটিউবে, হ্যাঁ, ইউটিউবে এখন দেখা যায় মাঝে মধ্যে, হ্যাঁ, যে ইউটিউবে যে থাম্বনেলগুলো দেখা যায় হ্যাঁ, হোম পেজে, সেই থাম্বনেলের হ্যাঁ, একটা দুটো থাম্বনেল স্পন্সর থাম্বনেল থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো অনেকটা এইরকম টাইপের হুম, পুশ হুম, করা থাকে, যে এমনি নর্মালি হুম, সমস্ত ডেটা শো করছে ডেটাবেস থেকে, একটা দুটো কার্ড কেমনভাবে হুম, প্লেস করে রেখেছে হুম, ডিজাইনের মধ্যে, যাতে কিনা ডিজাইনটাও বিগড়াচ্ছে না, অথচ হুম, আহ, দেখতেও মনে হচ্ছে যে হুম, ওটা ওই অন্য ভিডিওগুলোর মতো নিয়ে একটা ভিডিও, হুম, হুম, ঠিক আছে। তো এইরকমভাবে জিনিসটা সেট হয়ে থাকে, হ্যাঁ, ওকে। ওকে, তো এইখানে এই প্রত্যেকটা কার্ড কম্পোনেন্ট কিন্তু আমাদের আলাদা একটা পার্সিয়াল। এইখানে একটা জিনিস সবথেকে বোঝার জিনিস হচ্ছে কি, আমাদের এই প্রত্যেকটা কার্ডের যে ডিজাইন আমরা দেখতে পাচ্ছি না, এই ডিজাইনগুলোকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। কারণ কি, আমরা এই প্রত্যেকটা ডিজাইনের জন্য তো এক একটা ক্লাস বানিয়ে নিয়েছি না, হ্যাঁ, এটা কাইন্ড অফ একটা ক্লাস, এবং সেই হ্যাঁ, ক্লাসের একটা অবজেক্ট আমরা এখানে কল করছি। কল এবং করেছি, হ্যাঁ, যখন অবজেক্ট কল করছি, অবভিয়াসলি সেই অবজেক্টের মধ্যে হ্যাঁ, আমরা প্যারামিটার পাঠাই, হ্যাঁ, হ্যাঁ, আলাদা ভ্যালু দিই। তো ডেফিনেটলি হ্যাঁ, এখানে আলাদা ভ্যালু প্যারামিটার এখানে সেট, হ্যাঁ, আলাদা ভ্যালু দিয়ে আলাদা প্যারামিটার সেট করে আমরা সেটাও দেখতে পাচ্ছি এখানে। তো হ্যাঁ, ঠিক, এইভাবে পুরো জিনিসটা ম্যানেজ হয়, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে পুরো জিনিসটা ম্যানেজ হচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল আইডিয়া, যে জিনিসটাকে আমরা কীভাবে ম্যানেজ করি বা কীভাবে জিনিসটা ঘটছে। এখানে এই যে জিনিসটা যেটা থাকছে সেটা হচ্ছে প্যারেন্ট টু চাইল্ড, ওকে, রাইট, হ্যাঁ, হ্যাঁ, প্যারেন্ট টু চাইল্ড। এবার ঘটনাটা কীরকম, এইখানে একটা জিনিস,
আমার এই যে বাটনটা, মানে এই যে কার্ডের যে পার্টটা, এটা আমি অ্যাজ এ লিঙ্ক ইউজ করব না অ্যাজ এ বাটন ইউজ করব, এটা ডিপেন্ড করছে। মানে এটা ডিপেন্ড করবে, মানে যখন বাই নাও ছিল তখন তো ওটা বাটন করা ছিল। হ্যাঁ, আর বাই নাও যখন ছিল তখন আমরা ওটাকে বাটন ছিল, কিন্তু যখনই আমি এটাকে লিঙ্ক করলাম, মানে রিড মোর করলাম, তখন এটা বাটন হয়ে গেল। ঠিক আছে, তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমার এখানে একটাই বাটন রয়েছে, আর এখানে আমাকে লিঙ্ক হিসাবে যদি আমি রাখি তাহলে লিঙ্ক, অথবা যদি এখানে আমরা বাই নাওতে যদি হিট করতে চাই, ঠিক আছে, বাই নাওতে হিট করলে মানে এখানে তাহলে কী হচ্ছে, আমাদের অন্য কোনো অপশানস চাইছি। ঠিক আছে, তাহলে এখানে বেসিক্যালি কী হচ্ছে, না, ব্যাপারটা বলতে চাইছি আমি তাই, যে রিড মোর করলে, লিঙ্ক করলেও তো আমরা একটা অন্য পেজে যাচ্ছি। আবার যদি বাই নাও করি তখনও তো ওইটা আর একটা পেজে যাই, মানে না না সাধারণত। না না বাই নাও করলে কী হয়, আমরা বাই নাও করলে অ্যাকচুয়ালি আমরা আমাদের গ্লোবাল স্টেটের মধ্যে ওই প্রোডাক্টের ডেটাটাকে পুশ করে দিই, যেটা কিনা কার্টের মধ্যে সেট হয়ে যায়। হ্যাঁ, কার্ট বলে একটা স্টেট থাকে অ্যাপ্লিকেশানে, বা গ্লোবাল একটা ডেটা ম্যানেজমেন্ট সেকশন থাকে, যার ভেতরে আমরা ডেটাটাকে পুশ করে দিই, ওই প্রোডাক্টের ডেটাটা আচ্ছা, মানে বাই নাও করলে। কথার কথা ধরলাম একটা অফিস ব্যাগ, এই যে ব্যাগটাকে চুজ করেছি, যে বাই নাওটা করলাম, সেই যে ব্যাগ আইটেমটা ওইটাই কার্ডের মধ্যে মানে লিখে দিচ্ছি, মানে একটা ভেরিয়েবলের মতন ভাবে লিখে দিচ্ছি, দিয়ে তার এবার তখন মানে সেই পেজটায় তো আমরা ধরুন ওই অ্যাড্রেস, কি ক্যাশ অন ডেলিভারি, যে কোনো একটা চুজ করে প্লেস অর্ডার। ওটা তো কার্ট পেজের ক্ষেত্রে, কার্ট পেজ বা চেকআউট পেজ যখন আমরা ক্রিয়েট করবো তখন। কার্ট পেজ চেকআউট পেজ এখনই ক্রিয়েট করছি না, এখন জাস্ট ক্রিয়েট করছি আমার কার্ডের মধ্যে, অনলি কার্ড কম্পোনেন্টের মধ্যে আমি চেঞ্জেস আনবো। এইটাকে আমি অ্যাজ এ বাটন ইউজ করবো না অ্যাজ এ লিঙ্ক ইউজ করবো, মানে বেসিক্যালি। এখানটাতেই বলতে চাইছি যে আমার তো দুটো ক্ষেত্রেই তো অন্য আর একটা পেজে যাচ্ছে, তাই না? কি তাই যাচ্ছি না। এইখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমরা এইখানে যখন ক্লিক করছি আমরা অন্য একটা পেজ ওপেন করছি। ঠিক আছে, বাট যখন বাটন থাকবেন তখন আমরা অন্য পেজে যাবো না ডাইরেক্টলি, তখন আমরা এই পেজেই থাকবো, জাস্ট ওর এগেনস্টে কোনো একটা ইভেন্ট পারফর্ম করবে, যাতে আমরা কোনো একটা ডেটা পুশ করা হোক বা অন্য যে কোনো কাজ হোক সেটা আমরা করব। ঠিক আছে, তার মানে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এই রিড মোড যেটা থাকছে সেটা আমার অন্য পেজকে রেফার করছে, লিঙ্ক হিসেবে অন্য পেজকে রেফার করছে, কিন্তু যখন আমার বাটন থাকবে তখন ওটা অন্য পেজকে রেফার করবে না, ওখানে কোনো একটা ইভেন্ট পারফর্ম করবে যেটা আমাদের ওই জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে, কাজটা করবে। এবার বেসিক্যালি কী হচ্ছে, যদি আমরা মনে করি যে এখানে একটাই বাটন রাখবো তাহলে ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। আর যদি মনে করি না আমি দুটো বাটন রাখবো, মানে এখানে কী করছি, অন অন ক্লিক, কী নাম দিলাম, ঠিক আছে, এটার নাম হুম হুম ওগুলো শুকাই গেছে, নিয়ে আসবো, এগুলো ধেয়ার নিয়ে আসবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে কি, এখানে অন ক্লিক বলে একটা ফাংশন এখানে ইউটিলাইজ করছি। এবার ব্যাপার হচ্ছে কি, এখানে অন ক্লিক আর এখানে থাকা অন ক্লিক কি এক হয়ে যাবে না? হ্যাঁ, হয়তো কিছু ক্ষেত্রে এক হতে পারে, মনে হতে পারে, বাট এই মুমেন্টে এই অন ক্লিকটা হচ্ছে কার্ডের অন ক্লিক ইভেন্ট। ঠিক আছে, তো এই কার্ডের অন ক্লিক ইভেন্টটাকে আমরা এখানে ডিফাইন করছি অন ক্লিক অ্যাজ ভয়েড।
ঠিক আছে, মানে অন ক্লিক অ্যাজ ভয়েড, এটা হচ্ছে একটা অপশনাল ফাংশন। অ্যান্ড এইখানে এই যে জিনিসটা ডিফাইন করা হলো, এইটাতে বোঝা গেল এটা একটা ফাংশন এবং যেটা ভয়েড ফাংশন হবে, মানে যার কোনো রিটার্ন টাইপ থাকবে না। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে এটাকে আমি একটা অপশনাল বানিয়ে দিচ্ছি। ইফ অন ক্লিক, মানে ইফ অন ক্লিক যে ব্যাপারটা সেটাকে এইভাবে কার্লি ব্রেসের মাধ্যমে অন ক্লিক যদি এই ফাংশনটাকে যদি কল করা হয়, তাহলে কিন্তু এটা বাটন হিসাবে কাজ করবে এবং এই বাটনটা ক্লিক থাকবে। এবং সেইখানে আমরা এই যে ক্লিক ফাংশনের নামটা এখানে বাই নাও রাখলাম। তাহলে কি হচ্ছে, এই অন ক্লিকের জায়গায় এটার নাম চেঞ্জ করে দিই অন বাই, বেটার হবে, তাই না? কারণ আমার আপাতত এই দুটোই তো মেথড দরকার, চিনতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আমি অন ক্লিকের জায়গায় অন বাই করে দিলেই বুঝতে সুবিধাটা হবে, অন বাই, ঠিক আছে? তো অন বাই যে ইভেন্ট যেটা আছে সেটাকে আমরা এখানে কল করে নিলাম, অ্যান্ড এইটাকে আমরা অন বিউআই বাই, এইভাবে আমরা ডেটা টাইপটাকেও সেট করে নিলাম। তাহলে বুঝতে সুবিধা হবে, চিনতেও সুবিধা হবে। এবার বাই চান্স এই হোমের মধ্যে কি করছি, আমার এখানে একটা কার্ডের মধ্যে, এই কার্ডটার মধ্যে অন বিইউআই বাই বলে এই ফাংশনটাকে কল করলাম, ঠিক আছে? যার মধ্যে রিড মোডটা থাকছে, প্লাস এখানে অন বাইও কল করছি। এবং এই যে অন বাই কল করছি তার মানে এখানে কি হলো, এখানে লগ বলে একটা ফাংশন, মানে কনসোল লগ ফাংশন আমরা এখানে ইউটিলাইজ করব। কনসোল ডট লগ বলে এখানে জাস্ট বাই ক্লিকড বলে এখানে একটা জিনিস জাস্ট রাখলাম, ঠিক আছে? বাই ক্লিক বলে এটা রাখলাম। এখানে দেখুন আমার তিনখানা ফাংশন এখানে রয়েছে, বাট এখানে অন বাই, ঠিক আছে? এই কিন্তু মানে বাই ক্লিক যেটা আছে সেটা কিন্তু এখানে চলে আসলো, মানে রিড মোডের পাশে এটা এসে গেল। কারণ যেহেতু আমার রিড মোড চাইলে আমরা বসাতে পারি। এবার রিড মোডের ব্যাপারটা ওইটাতেই খালি বসিয়েছি। এটাতে বসেছি। এবার মেন হচ্ছে কি, আমি রিড মোডটাকেও অপশনাল বানিয়ে দিই। কীরকম, যদি লিঙ্ক এখানে থাকে তবেই, ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে কী হচ্ছে, আমি লিঙ্কটা তো ইউটিলাইজ করিনি, লিঙ্কটা ইউটিলাইজ করলে তখনই লিঙ্কটা রিড মোডটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। আচ্ছা, আর বাই কার্ডের ক্ষেত্রে বাই কার্ডটাকে কালারটা একটু অন্যরকম রাখি। বাই কার্ডের কালারটা প্রাইমারি রয়েছে, তো এটাকে সাকসেস মানে সবুজ করে দিই, তাহলে এটা সবুজ কালারে থাকলো, ঠিক আছে? তাহলে এটা আমার বাই নাও এটা হবে। তাহলে এই ক্ষেত্রে কী হলো, আমার এই হোমের সেকশানে এখানে বাই নাও অ্যান্ড লিঙ্ক কার্ড ওয়ান দুটোই আমি রাখতে পারি। তাহলে কী হলো, আমার দুটো বাটনই পাশাপাশি থাকলো, রিড মোডও থাকলো, বাই নাও অপশানও থাকলো। এবার কি হচ্ছে, এই ক্ষেত্রে আমি বাই নাও অপশানসে যখনই ক্লিক করছি, ওই কনসোলে যে ফাংশনটা আমি যেটা কল করেছিলাম বাই ক্লিক, সেই ব্যাপারটা দেখতে পাচ্ছি। তার মানে বেসিক্যালি জিনিসটা কী দাঁড়াচ্ছে, এই বাই ক্লিকের মাধ্যমে আমরা এর ভেতরে একটা ইভেন্টকে আমরা বার করে আনছি, মানে এর ভেতরে একটা ইভেন্টকে বার করে আনছি। এবার বেসিক্যালি কী হচ্ছে, এইখানে যা এই যে বাটনটা, কারণ এটা তো একটা বাটন হিসেবে কাজ করছে। এবার এই বাটনের পারপাসটাকে আমরা ইউজ স্টেট ইউজ করে, মানে এটা অ্যাকচুয়ালি যেহেতু একটা বাটন ফাংশন, অন বাই একটা বাটন ফাংশন, তো ইউজ স্টেট ইউজ করে কিন্তু আমরা এর ডেটাটাকে, মানে এই যে ডেটাটা যেটা পুশ হয়েছে সেই ডেটাটাকে আমরা এখানে মানে এখানে দেখাতে পারি, ঠিক আছে? এবার ঘটনাটা দেখুন একটু অন্যরকমভাবে জিনিসটা ঘটবে। কীরকম, এইখানে এই যে কার্ড টাইটেল ফাইটেল এই যে ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কী হয়, যদি কিনা আমরা এটাকে আগে যে প্রোডাক্ট কার্ড করতাম না, মানে এইটার অনেক রকম, এই কার্ডটার অনেক রকমের ভাগ হতে পারে। এটা হচ্ছে একটা জেনারিক কার্ড, ঠিক আছে? একটা প্রোডাক্ট কার্ড যখন বানাতাম, জাস্ট আমরা সেই প্রোডাক্টের অবজেক্টটাকে পাঠিয়ে দিতাম, যার ভেতরে আইডি, ভ্যালু, ডেটা, আদার্স অনেক ইনফরমেশান এই কার্ডের ভেতর ঢুকে যেত।
তখন কি হতো, ওই কার্ডের মধ্যে থেকে এই যে যখন অন বাই যে অপশানসটা আমরা এখানে ইউটিলাইজ করছি, ওই অন বাইয়ের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্ট ডেটা পুশ করে দিতাম এই ডেটা অবজেক্টের, হ্যাঁ যেটা এই মোমেন্টে আমি আপাতত করিনি। ঠিক আছে, এই মোমেন্টে সেই ডেটা পুশটা করা হয়নি। তো যেহেতু করা হয়নি সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে যদি লিঙ্কটাকে যদি আমরা দেখি, এখানে কোনো ডেটা ভ্যালু পাঠানো হয়নি। বাট এখানে যদি আমরা কোনো যদি নেম পাঠাতাম, যাতে ধরে রাখুন এখানে স্ট্রিং বলে এখানে ডেটা রাখতাম, এখানে নেম বলে একটা ডেটা পাঠিয়ে দিলাম অ্যাজ স্ট্রিং, ঠিক আছে, হয়তো আমি এটাকে আপাতত অপশনালি রাখছি। তাহলে কি দাঁড়াচ্ছে, এইখানে আমরা এই যে ডেটাটা অ্যাজ টাইটেল এখানে পাস করাচ্ছি, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কি হবে, এই যে বাই নাও যে বাটনটা এইখানে তো এটা রয়েছে, জাস্ট এখানে দেখুন কি হচ্ছে, এই বাই নাওতে ক্লিক করলে জাস্ট বাই নাও ক্লিক, এই অপশানটাই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাট এইখানে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা টাইটেল দিয়েছি কার্ড 1, কার্ড 2, কার্ড 3, ঠিক আছে। তাহলে যখনই আমাদের এই হোমের মধ্যে এই আমি আপাতত এই এলিমেন্টগুলোকে একটু আলাদা আলাদা রাখছি, বুঝতে সুবিধা হবে, এইটাকে আমরা আলাদা আলাদাভাবে রেখে নিচ্ছি। ওকে, এবার এর ভেতরে বাই নাওতে আমি করব কি, এইখানে কি আসছে, টাইটেল আসছে অ্যাজ স্ট্রিং, ওকে। এবার এই টাইটেলটাকে আমরা এখানে টাইটেল ক্লিক, এইভাবে আমরা অ্যাকচুয়ালি ডেটাটা পেতে পারি। ওকে, যাই হোক, এখান থেকে আমরা টাইটেল পেতে পারি। তো এখানে টাইটেলের পার্টটা রইলো অপশনাল, মানে আসতে পারে নাও আসতে পারে, আর যখন আমরা এখানে কল করছি তখন এটা এইভাবে রাখছি, ঠিক আছে। তার মানে বেসিক্যালি কী আছে, এইখানে যখন আমরা কার্ডটা সেট করেছিলাম তখন এখানে আমাদের ভ্যালু ছিল অপশনাল, তাই জন্য, ঠিক আছে। এবার সেটাকে আমরা টাইটেল হিসাবে এখানে মেনশন করেছি, হোয়াট এভার, সেটা কোনো ব্যাপার নয়, ওখানে নেম লিখেছি, এখানে টাইটেল হতে পারে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন এখানে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, তার মানে বেসিক্যালি কী হলো, আমার এই কার্ডের ভেতর থেকে ইনফরমেশন তুলে এখানে পাঠিয়ে দিচ্ছে প্যারেন্টে। এই যে প্রসেসটা, এইটাকে বলা হয় চাইল্ড টু প্যারেন্ট কমিউনিকেশন। মানে আমরা প্রথমে করলাম কি প্যারেন্ট টু চাইল্ড, অ্যান্ড দেন আমরা করলাম কি চাইল্ড টু প্যারেন্ট। তাহলে প্যারেন্ট টু চাইল্ড যখন আমরা করছি তখন কী করছি, আমরা এখানে প্যারামিটার ইউটিলাইজ করছি, যেটাকে আমরা করছি অ্যাজ এ ডেটা অবজেক্ট ইনপুট প্রপার্টি, ঠিক আছে। এই পুরো ব্যাপারটা হচ্ছে ইনপুট প্রপার্টি। আর যখন চাইল্ড টু প্যারেন্ট যখন করবো তখন সেটা হবে ফাংশন প্রপার্টি, ঠিক আছে। ফাংশন প্রপার্টি মানে সেটা দিয়ে আমরা চাইল্ডের থেকে প্যারেন্টের ডেটা পাঠাতে পারি। এই যে কম্পোনেন্টটা যেটা বানিয়েছি, এইরকম ধরনের আরও কিছু কম্পোনেন্ট আমরা অনেক সময় আমাদের পেজের মধ্যে দেখি। একটা পেজ আছে যে পেজটার নাম হচ্ছে, মানে পেজ বলবো না, কম্পোনেন্ট বলবো, অনেক ক্ষেত্রে দেখা যায় এইরকম একটা জায়গায় লগ ইন বলে একটা সেকশন আছে, ক্লিক করলে একটা লগ ইন পপ আপ মতন এসে যায়, মানে লগ ইন পেজ ওপেন না হয়, লগ ইন পপ আপ একটা এসে গেল, মাঝখানে হতে পারে বা এখানে আসতে পারে, হোয়াটএভার। সেখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিলে পরে কী হচ্ছে, ওইখানেই লগ ইন চেক করে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিচ্ছে। সেই ব্যাপারটাও কিন্তু আমরা এই রকম টাইপের কিছু কম্পোনেন্ট ক্রিয়েট করেও করতে পারি। এবার এইটা যদি আমরা নর্মাল HTML CSS জাভাস্ক্রিপ্টে যদি করতে যেতাম, এই কাজটা অনেক বেশি কঠিন হতো, কিন্তু যখন আমরা রিয়াক্টে এই জিনিসটা নিয়ে কাজ করি তখন এটা কিন্তু খুব ইজি হয়ে যায় এই প্রসেসে কাজকর্ম করাটা। কারণ রিয়াক্টে বেসিক্যালি কী হচ্ছে, প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা এবং তার ভেতরে তার ফিচার্সও আমরা আলাদাভাবে ক্রিয়েট করতে পারি, এবং এক একটা কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালও পারফর্ম করতে পারে, আবার কম্বাইন ওয়েতেও কাজ করতে পারে। কম্বাইন ওয়েতে বলতে বেসিক্যালি প্যারেন্ট ইনপুটস নিয়েই কাজ করলো, আবার কিছু ক্ষেত্রে কোনো ইনপুটস ছাড়া নিজেই ইন্ডিপেন্ডেন্টলি সব কিছু করে নিচ্ছে, সেটাও করতে পারে।
তো মেন হচ্ছে কম্পোনেন্টের ক্ষেত্রে দু রকম অপশানসই রয়েছে। তো এবার আমরা আমাদের কম্পোনেন্ট এখানে যেটা বানাচ্ছি, এখানে কম্পোনেন্টস কী হচ্ছে, রিউজেবল কম্পোনেন্টস বানাচ্ছি। এগুলো জেনারেলি রিউজেবল কম্পোনেন্টস। আর কিছু থাকে ওয়ান টাইম ইউজেস কম্পোনেন্ট, ঠিক আছে? ওয়ান টাইম ইউজেস যে কম্পোনেন্টগুলো, সেগুলো কী হচ্ছে, এইখানেই ডেটা ফেচ হবে, এইখানেই ডেটা শো করবে, এখানেই সমস্ত কিছু যা হওয়ার এখানেই করে নিচ্ছে, এবং সেটাকে জাস্ট আমরা হোমের মধ্যে কল করে নিচ্ছি। সেটাও হতে পারে হোম বা যে কোনো পেজের মধ্যে আমরা কল করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, ওটা ওটা মেনলি কী হচ্ছে, ও সেলফ ডিপেন্ডেন্ট পুরো কম্পোনেন্টটা। ওর ভেতরেই সমস্ত ফাংশনালিটি, সমস্ত ডেটা ফেচিং বা কমিউনিকেশন, তারপরে যা করার সেই ডিসিশনটা ওই কম্পোনেন্টেই থেকে নিতে পারে। তো বেসিক্যালি এখানে ওই যেমন আমরা ফাংশন যেরকম বানাই, দু রকম ফাংশন, রিটার্ন টাইপ ফাংশন আর একটা হচ্ছে ভয়েড ফাংশন। তো ভয়েড ফাংশন কী করে, নিজেই পারফর্ম করে, যা করার করে নেয়। আর রিটার্ন টাইপ ফাংশন কী করে, যাই করে সেটাকে রিটার্ন করে দেয় ভ্যালুটা। রিটার্ন দেয়। হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে কম্পোনেন্টসের ব্যাপারটাও অনেকটা ওই রকম, যে এখানে কম্পোনেন্টসের মধ্যে যেটা ডেটা ভ্যালু, সে রিটার্ন টাইপে বানালে রিটার্ন করবে ডেটা ভ্যালু। আর যদি বলা যায় সেলফ এক্সিকিউটিভ কম্পোনেন্ট রাখবো, তো সেলফ এক্সিকিউটিভ কম্পোনেন্ট হিসাবে কাজ করতে পারে। এবার সেলফ এক্সিকিউটিভ কম্পোনেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওইখানেই আমরা ডেটা ফেচ করে লগ ইন করিয়ে আমরা রিডাইরেক্ট করে দিতে পারি অন্য ইউআরএলে, যেটা সম্ভব। ঠিক আছে? তো এইভাবে সমস্ত কাজকর্ম করে নিতে পারি খুব সহজেই। ঠিক আছে? এইভাবে সমস্ত কম্পোনেন্টস আমরা ক্রিয়েট করতে পারি। যাই হোক, আমরা আরও এর ভেতরে যখন ডেপথে ঢুকবো, তখন আস্তে আস্তে আরও এই সমস্ত ব্যাপারগুলোতে আলোচনা করব। তো আজকে আপাতত এই থাকলো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আমি দেখি এবার ভিডিওর কেস। হ্যাঁ।